ॐ जवाकुसुमशङ्काशं कश्यपेयं महद्युतिं दन्तारिं सर्वपापघ्नं प्रणतोऽस्मि दिवाकरं दिव्यशङ्खतुषाराभं क्षीरदर्णवसम्भवं नमामि शशिनं भक्तशम्भुर्मुकुटभूषणं धरणीगर्भसम्भूतं विद्युत्पुञ्जसमप्रभं कुमारं शक्तिहस्तं च लोहितङ्गं नमाम्यहम् প্রিয়ঙ্গো কলিকা শ্যামং রূপেণ প্রতিমং বুধম সৌম্যং সর্বগুণোপেতং নমামি শশিনাং সুতম দেবতানাং ঋষীণাং চ গুরুং কনকসন্নিভম বন্দে ভূতং ত্রিলোকেশং তং নমামি বৃহস্পতিম হিমাকুন্দ মিনলাভম দত্তানাং পরমং গুরুম সর্বশাস্ত্র প্রবক্তানাং ভার্গবং প্রণমাম্যহম নীলাঞ্জন চ প্রখং রবিসূত মহাগ্রহম ছায়ায়া গর্ভসম্ভূतं বন্দে ভক্তশনৈশ্চরम् अर्धकायं महाघोरं चन्द्रदीप्तविमर्दकं सिंहिकासुतं रौद्रं तं राहुं प्रणमाम्यहं नीलाञ्जन पलालदुमशङ्काशं ताराग्रहविमर्दकं रौद्रं रुद्मात्मदं क्रूरं तं केतुं प्रणमाम्यहं व्यासनोक्तमिदं स्तोत्र या पठेत् प्रयतो शुचिः दिवा वा यदि वा रात्रौ शान्तिस्तस्य न संशयः ऐश्वर्यं मतुलं चापि आरोग्यं पुष्टिवर्धनं नरनारी प्रियत्तं च नित्यं तस्य पजायते तक्कहुग्निर्जमो वायुर्जे चन्निगृहे पीरका ते सर्वे प्रशमं जानति दशव्यन्न संशयः इति श्रीव्यासविरचितं नवग्रहस्तोत्रं समाप्तम्। তো সনাতন অ্যাস্ট্রোলজিক্যাল কোচিং সেন্টার অনলাইন জ্যোতিষ শিক্ষা, উচ্চতর জ্যোতিষ শিক্ষা বিষয় লিখেছি ভাব বিচারের কৌশল। তো ভাব বিচারে আমাদের আজকে কিছু প্রশ্ন থাকবে, যেটি নিয়ে আমরা যাব সামনের দিকে। যেমন ধরুন, দিবাভাগ অর্থাৎ সকাল থেকে দিনের পূর্বাভাস আমরা পাই। তো দিনের শুরুটা ভালো হলে অনেক সময় শেষটা ভালো পাই। আবার দেখা যাচ্ছে প্রথমে আমরা আগে শুক্লপক্ষ ধরি, তারপরে কৃষ্ণপক্ষ ধরি। তো এই যে আগে শুক্লপক্ষ ধরি, পরে কৃষ্ণপক্ষকে আমরা অশুভ বা প্রেত কার্যের জন্য ধরি। যেমন দিনের শুরুতে উপবাস থাকি, আবার সন্ধ্যা হলে উপবাস ভঙ্গন করি। ইংরেজি সাল তৈরি হয়েছে, অনেকগুলো প্রশ্ন একসঙ্গে করছি। ইংরেজি সাল তারিখ শুরু হয়েছে রাত 12টার পরে, অর্থাৎ দিনকে সামনে রেখে। এমনকি দিনটা যখন পার হয়ে যাচ্ছে তখন দিনটা শেষ হয়ে যাচ্ছে হিজরি তারিখ মোতাবেক। সূর্য ডুবলে আর ওই দিনটি নেই। অর্থাৎ সব জায়গায় দিনের গুরুত্ব অধিক, জ্যোতিষশাস্ত্রেও তাই। তো যদি দিনের গুরুত্ব অধিক থাকে, তাহলে আমরা যখন বিচার করি আমরা কোনোদিন কিন্তু পিছনে ফিরে তাকাইনি। আমরা কি বিচার করি? যে লগ্ন থেকে দেহমন, 2 থেকে ধনজন, 3 থেকে ভাই বোন, 4 থেকে বন্ধু মিত্র, 5 থেকে উম, বিদ্যা শিক্ষা, 6 থেকে ব্যাধি, 7 থেকে দাম্পত্য, 8 থেকে নিধন, 9 যে ভাগ্য, এর আগ পর্যন্ত ভাগ্য নেই। তাহলে ভাগ্য যদি উদিত না হয়, অর্থাৎ ভাগ্য রাশি যদি উদিত না হয়, মানুষ কয় যে আমার ভাগ্য রাশি ঘুরছে না, আমার রাশি ঘুরছে না। তো এই ভাগ্য গিয়ে এত পরে, ভাগ্য আগে না কেন? কর্ম আগের থেকে আমরা যদি জানি যে পূর্বজন্ম থেকেই আমরা সেই নির্দেশনা মাফিক চলি, তাহলে সেই কর্ম আমরা আগে থেকে কিভাবে বিচার করি? জন্মগ্রহণ করার পরে আমরা বলি যে তার জন্ম ছক অনুযায়ী ভূত ভবিষ্যৎ নির্ণীত হয়ে থাকে। তাহলে কর্ম কি হবে সেটি আমরা আগে বলি, সেটি গিয়ে 10 নম্বর ঘরে কেন? আবার আমরা কোন ভাব থেকে আয় উপার্জন করব, সেটি একাদশ ভাব। তো একাদশ ভাব থেকে আয় উপার্জন করব, সঞ্চয় করব ধনভাবে 2 নম্বর ঘরে। তাহলে আমাদের ভাগ্যে প্রথম দিকে সঞ্চয় 2 নম্বর ঘরে, আয় করব যে 11 নম্বর ঘরে, 10টি ঘর পার করে যে আমরা আয় করব। তাহলে আয় করার পরে আয় ভাব থেকে ব্যয় করে সঞ্চিত অর্থ ধনভাবে নিয়ে আমরা জমাবো। তাহলে সেই ধনভাবে যে জমাবো, ওর মাঝখানে যে দুটো ব্যারিকেড, মানে 12 নম্বর ঘর এবং লগ্নের ঘর, এই লগ্নের ঘর আর 12 নম্বর ঘর আমরা অতিক্রম করে নিয়ে, অর্থাৎ অফিস থেকে বেতন পেয়ে আমরা বাসে উঠবো, বাসের থেকে নেমে পায়ে হাঁটবো, পায়ে হেঁটে বাড়িতে গিয়ে সিন্ধুকে রাখবো, অথবা সেখান থেকে নিয়ে ব্যাংকে জমা করব, তারপরে সেটি সঞ্চয়। তো এই পথের যে বাধাগুলো,
এই বাধাগুলো ওখানে কেন? সেই আয় প্রতি একাদশ ঘর থেকে আয় কেন বিচার করব? এর আগে কেন নেই? তাহলে জীবনের প্রথম ভাগ আমাদের কি? যদি প্রথম ভাব শুভ হয়, তাহলে ভাগ্যের ঘর, কর্মের ঘর, আয়ের ঘর কেন আগের দিকে নেই? এটা একটা প্রশ্ন। দ্বিতীয় কথা হচ্ছে যে আমরা বলি কোনো ক্ষেত্র থেকে হাত, এখানে একটি হাতও কিন্তু অঙ্কিত আছে, আপনারা দেখছেন একটি হরোস্কোপ, যদিও কোনো গ্রহ বসানো হয়নি। তাহলে আমরা বলি ভাগ্যরেখা হাতের মাঝখানে থাকে। কোনো সাইড থেকে কোনো রেখা এসে যদি ভাগ্যরেখাকে কেটে দেয়, তাহলে আমরা বলি যে এটা ভাগ্যরেখাকে নষ্ট করেছে। হাত ধরার সময় আমরা আতসী কাঁচ দিয়ে, চশমা পরে খুব সুন্দরভাবে রেখা বিচার করি, কিন্তু রেখাগুলো বাহির থেকে এসে ভিতরের দিকে কর্তন করে। ভিতর থেকে ভাগ্যরেখার থেকে শাখা রেখা খুব কম মানুষেরই ওঠে। তাহলে যে রেখাগুলো এসে কেটে দেয়, সমস্ত দিকগুলো এসে কি ভাগ্যকে চেপে ধরে বা ভাগ্যকে কেটে দেওয়ার জন্য আসে? এই রেখাগুলো বাইরের থেকে যে আসে, সেই বাইরের থেকে যে বুদ্ধিগুলো আসে, যে বিদ্যাগুলো আসে, বা বাহির থেকে যা কিছু আসে, সেগুলো কি আসলে খারাপ ফল নিয়ে আসে? আমরা কিন্তু সারা জীবন পামিস্ট্রিতেও শিখেছি, শুক্রক্ষেত্র থেকে রেখা এসে আয়ু রেখাকে কর্তন করেছে মানে আয়ুতে বাধা, ভাগ্য রেখাকে কর্তন করেছে মানে ভাগ্যের বাধা। শিরোরেখার থেকে কোনো রেখা বেরিয়ে বা কোনো ক্ষেত্র থেকে রেখা বেরিয়ে ভাগ্য রেখাকে কর্তন করেছে মানে সেই ভাগ্যকে কেটে দিয়েছে। তাহলে সেই ভাগ্যকে কেটে দিতে যদি সবাই সচেষ্ট হয়, তাহলে আর এদিকে প্ল্যানেটে প্রথম অংশে বা যেটা ডানাবর্ত, সেই ডানাবর্তে আমাদের কোনো ভাগ্যের চিহ্ন যদি না থেকে থাকে, তাহলে এই ভাগ্য জানার জন্য আমরা লড়াই করি কেন? দিবাভাগ কেন শুভ? যেমন দেখেন দক্ষিণাবর্ত শঙ্খ, দক্ষিণাবর্ত শঙ্খ আমরা পূজাতে ব্যবহার করি, বামাবর্ত শঙ্খ কখনো ব্যবহার করি? করি না। বামাবর্ত শঙ্খ অ্যাভেলেবেল পাওয়া যায় এবং সস্তা, দক্ষিণাবর্ত শঙ্খ একটু দামি এবং পাওয়াও যায় না। তাছাড়া শুভ কাজে দক্ষিণাবর্ত শঙ্খই ব্যবহার করা হয়। যেমন দক্ষিণাবর্ত আপনারা ওই যাত্রাকালীন মন্ত্রেও দেখবেন যে দিব্য স্ত্রী পূর্ণ কুম্ভাদি যোনি পগনিকা পুষ্পমাল্য পতাকা, এর ভিতরেও যে দেখবেন ওই সেই দিবাভাগের কথাই কিন্তু উল্লেখ করা রয়েছে। তাহলে মানুষের জীবনে যখন রাত্রিকাল, অর্থাৎ প্ল্যানেটের যখন রাত্রিকাল, তখন যে আমরা ভাগ্য নিয়ে দৌড়াদৌড়ি করি, অর্থাৎ কি, আমরা অন্ধকারে পড়ব, তারপরে ভাগ্যের জন্য ছুটবো, তার আগে ছুটবো না। অর্থাৎ জ্যোতিষশাস্ত্রে যখন আটকে যাব, তখন হচ্ছে নতুন নতুন দিক শিখবো। এর আগ পর্যন্ত আমরা শিখব না। আগ পর্যন্ত যতটুকু শিখেছি ততটুকু দিয়েই আমরা ভবতরী পার হব। অর্থাৎ 1 হর্স পাওয়ার একটি ট্রলারের ইঞ্জিন লাগানো আছে, ওতে দ্রুত যাওয়ার জন্য 2 হর্স পাওয়ার আমরা লাগাবো না। তো আমরা লাগাই না। যখন দেখি সমুদ্রের ঝড় এসে গেছে, আর নৌকা তীরে ভিড়ানো সম্ভব নয়, তখন সাইডে বসে বৈঠা দিয়ে আরো যত লোক থাকে তারা একটু হেল্প করে যে কিভাবে কুলে যাওয়া যায়। এমনকি স্রোতের বিপরীতে গেলে যখন নৌকা আর আগায় না, তখন রশি দিয়ে দেখবেন কুল থেকে মানুষ টানা শুরু করে, যে না হলে তো আর যাওয়ার কোনো উপায় নেই। তো আমরা কি এই পরে টানাটানি করব, না আগে আমাদের এই 9, 10, 11-তে আমাদের যে ভাগ্য নিহিত, এটি আগে কোথাও লুকিয়ে আছে কিনা এটি খোঁজার চেষ্টা করব? আমরা কি আগে রসাস্বাদন করব, নাকি সেটি না করে আমরা ফাঁদে যখন পড়ব তখন চেষ্টা করব? এইগুলো হচ্ছে আমার প্রশ্ন। এই প্রশ্ন নিয়ে যে আমরা এই প্রশ্নগুলো কেন এলো এবং সেটি প্ল্যানেটের গুরুত্বপূর্ণ তথ্য কি, সেই তথ্যপত্র নিয়ে হচ্ছে আজকের ক্লাস। তো আমাদের এই তথ্য খুঁজতে কি করতে হবে, এই করণীয় আপনাদের কাছে চাই। স্যার, একটা হরোস্কোপ তো অবশ্যই নিতে হবে। তাহলে নেব প্রথম, একটা একটা করে হরোস্কোপ বলবেন, একটা নেওয়ার একটা পর করে বলবো। একটা হরোস্কোপ নিয়ে স্যার আসলে আলোচনা শুরু করা উচিত স্যার। খুবই সুন্দর একটা ইয়ে স্যার, টপিকস। এটা অন্য কোথাও পাওয়া যাবে না।
পাওয়া না গেলেই বা আমি কেমনে পেয়েছি, এটাও একটা বিষয়। আপনি পেয়েছেন স্যার, আপনি গবেষক, তাই পেয়েছেন। গবেষণা না করলে এই জিনিসটা মাথায় আসারই কথা না। আপনি সবসময় স্যার একটু আলাদা চিন্তা ভাবনা করেন, যার জন্য আজকে আমাদেরকে এরকম একটা ক্লাস দেওয়ার চিন্তা ভাবনা করেছি। তাহলে দেখেন, আমি যে প্রশ্নগুলো একে একে করলাম, এই প্রশ্নগুলো প্ল্যানেট থেকে আমরা খুঁজে বের করতে পারবো কিনা, খুঁজতে গেলে আমাদের যেখানে নজর দিতে হবে আমরা সেই জায়গাগুলোতে সঠিক রূপে নজর দেই কিনা, এটা কিন্তু আমাদের জানার দরকার। আমাদের আগে একটি হরোস্কোপ তৈরি করি, তারপরে দেখেন উত্তর আপনারা যেভাবে আমি খুঁজতে বলি এভাবে যদি প্রত্যেকটা প্ল্যানেট বিচার করেন, তাহলে এক সময় দেখবেন যে আপনারাও গবেষক হয়ে উঠবেন। আর যখন গবেষক হয়ে উঠবেন, তখন আর এই জ্যোতিষশাস্ত্রে আপনাদের ওই মাঝপথে ঝরে যাওয়ার কোনো মানে মানসিকতা তৈরি হবে না। আজকে যেমন সুবীর মহন্ত বাবু বলছেন, আমার মনে হয় আর জ্যোতিষ করা হবে না। তাহলে উনি যে এই ধরেন 2 বছর প্লাস এর আগে যে সংকল্প সাধনা করেছেন, বা আমি তো বলবো, আমি তো ওনার ভিডিওতে কমেন্ট করব, আপনি যদি করবেনই না তাহলে আমাদের ভিডিও দেখায় লোভ দিলেন কেন? এর পরবর্তী অংশ ভিডিও করেন, তাহলে কি হবে? কমেন্টে কিন্তু এখন মেইল নাম্বারও দেখা যায় না। কে কমেন্ট করতেছে বুঝতে পারবেন, তাহলে কি হবে? উনি একটু হলেও তো লজ্জায় পড়বে, পড়বে না? হুম। দেখেন, বলেন একটা জন্ম তারিখ বলেন। হৃদয়ানন্দী বলেন একটা জন্ম তারিখ। স্যার আমি বলি স্যার। আহ, আগে হৃদয়ানন্দী চব- বলুক একটি জন্ম তারিখ। হ্যাঁ, 24। 24। একজনে মাস বলেন। জুলাই স্যার, জুলাই। জুলাই। একজনের সাল বলেন। 96। 1996। সময় বলেন একজনে। 11টা 30 স্যার। দিন না বেলা, রাত? দিন স্যার, AM। জন্মস্থান কোথায় দেবো? ঢাকা। হরোস্কোপটা বের করেন। স্যার, কন্যা লগ্ন, লগ্নে রাহু। কন্যা লগ্ন, লগ্নে রাহু, এই তো ক্লাস শুরু হয়ে গেছে প্রায়। লগ্নে রাহু। নেন। তুলায় চন্দ্র। চন্দ্রের ডিগ্রিটা বলেন। চন্দ্রের ডিগ্রি স্যার 13°40', স্বাতী নক্ষত্র। হুম। ধনুতে বৃহস্পতি বক্রী। মিনে শনি কেতু, শনি বক্রী। বৃষতে শুক্র। মিথুনে মঙ্গল। কর্কটে রবি বুধ। হয়ে গেছে। কে? ভয়েস তো ঠিক হয়ে গেল দাদা এখন এখানে। যারা ভয়েস তো আহ, শেষ হলো। যারা কথা বলতেছেন না, প্লিজ প্লিজ মিউট করেন, প্লিজ মিউট করেন। দেখেন, এই জাতকের রবির পরে চন্দ্র যেহেতু শুক্লপক্ষে জন্ম, তাই না? হ্যাঁ স্যার, শুক্লপক্ষেই তো। তাহলে শুক্লপক্ষে জন্ম, 1 2 3 নাম্বার ঘরে 13 ডিগ্রি ধরে নেন, রবির ডিগ্রি অনুযায়ী ধরে নেওয়া যাবে 2 4। শুক্ল 15 অষ্টমী স্যার। 14। হ্যাঁ, শুক্ল অষ্টমী। অষ্টমী, ওই অষ্টমী হয়ে গেছে তাহলে। তাহলে ইনার শুক্লপক্ষে জন্ম, লগ্ন থেকে ডান পাশে চন্দ্র, তার চন্দ্র ডান পাশে ধনভাবে রয়েছে। আমরা প্রশ্ন করেছি কি,
আমরা প্রশ্ন করেছি যে শুরুর দিকে 2 3 4 5 6 7 8 এই পর্যন্ত আমাদের ভাগ্য কেন নেই, 9 10 11-তে গিয়ে ভাগ্য কেন লিখলো। আবার আমরা দেখেন নিউমারোলজি যখন করেছি 24 তারিখটা একটু করি, তাহলে 6 6 আর হচ্ছে 15 আর হচ্ছে 24। যেমন আমরা নিউমারোলজির ক্লাসগুলো 1 10 19 28 এই রবির তারিখ। আজকের 24 তারিখটা আপনারা বলেছেন, 24 মানে হচ্ছে আপনারা লাস্টের দিকে গিয়ে বলেছেন। এই 6 সংখ্যা কিন্তু আগে 6ও ছিল, 15ও ছিল। তো মাসের 1 থেকে 30 পর্যন্ত আমরা যেতে যেতে লাস্টে গেলাম, 24-এ গিয়ে গেলাম। তো এই যে 24-এ গেলাম, 24টা কিন্তু ওনার মনে আসছে, তাই উনি গেছে। এটা কেউ বলতে কিন্তু পরামর্শ দেয়নি যে তুমি এই তারিখটি বলো, এটি কিন্তু কেউ পরামর্শ দেয়নি। আপনারাই বলেছেন, আপনাদের ভিতর থেকেই বলেছেন বা হৃদয়নন্দী বলেছেন, উনি কিভাবে বলেছেন উনিই জানেন। তো এই 6 তারিখের ফলাফলও কিন্তু আমরা জানি যে 6 সংখ্যা কি, শুক্রের 15 সংখ্যা কি, শুক্রের রবি যোগ সংখ্যা দিয়ে স্যার। 24ও আমরা জানি যে চন্দ্র এবং রাহু মিলে 24 এই তারিখটি। তো এটি আমরা জানি। যখন আমরা এই ভাগ্য বিচার করতে যাব তখন 9 নম্বর ঘর দেখব। এর আগ পর্যন্ত আমাদের ভাগ্য কেন নিহিত নেই? সব জিনিসের শুরু থেকে শুভ। তাহলে আমাদের এই শুরু থেকে শুভ ফলগুলো কোথায়? এই পর্যন্ত শুভ ফলগুলো কোথায়? আবার অনেক সময় আমরা প্রতিকার দেওয়ার সময় দেখি, কি দেখি, আমরা যে ভুলগুলো করি, যখন দেখা যাচ্ছে গ্রহগণের গতি দেখে যে গ্রহ অস্ত যেতে লাগবে, মানে ধরেন আমার ডাইনে যে গ্রহগুলো রয়েছে, লগ্ন থেকে ডাইনে যে গ্রহগুলো রয়েছে বা রাশি থেকে ডাইনে যে গ্রহগুলো রয়েছে, আমরা এই ডাইনে বামে কিন্তু কোনো চিন্তা করি না। আমরা যে ঘরে ত্রুটি রয়েছে সেই ঘরের ত্রুটিকে দূর করার চেষ্টা করি, অথবা শুভ গ্রহকে শুভ করে তার প্রতিকার দিয়ে তার ভাগ্যকে ফিরিয়ে আনার চেষ্টা করি। তাহলে আমরা কি করি? রাতকে দিন করার চেষ্টা করি আর দিনকে রাত করার চেষ্টা করি। এই যে চেষ্টাগুলো করি, আসলে সেইটা কি আমাদের অনুকূলে চলে না আমাদের প্রতিকূলে চলছে? এগুলো হচ্ছে আমার প্রশ্ন। এই প্রশ্ন আপনারা অনুধাবন করতে পারবেন কিনা বা পেরেছেন কিনা এখন? প্রত্যেকটা অণু পরমাণু বিশ্বের বুকে সবই গতিশীল। তো যদি গতিশীল হয় তাহলে প্রত্যেক গ্রহগণ এই ডাইনাবর্তে ঘুরছে, সে ঘুরতে ঘুরতে ওই গোচর প্ল্যানেট যখন আমরা বিচার করি তখন ভাগ্যভাবে কিন্তু সে আসে। তাহলে যে সামনের দিকে আসতেছে আর যে এখান থেকে পার হয়ে যাবে, এই গতির উপরে নির্ভর করে আমরা মানুষকে প্রতিকার দিলে আমরা দিনকে দিন বানাবো না রাতকে রাত বানাবো, মানে শুভ দিকগুলোকে শুভ বানাবো না অশুভ দিকগুলোকে আমরা টানাটানি করব, এটি অনুধাবন করতে হবে। বুঝতে যদি কষ্ট হয় তাহলে ধরেন অষ্টম ভাব, আমরা অষ্টম ভাব যদি বলি তো অষ্টম পতি মঙ্গল এবং তৃতীয় পতি মঙ্গল। তাহলে আগে কিন্তু তৃতীয় পরে অষ্টম। তো এই ব্যক্তি যদি দোষ করে থাকে তাহলে 3 থেকে দোষ করা শুরু করেছে, তারপরে 8-এ যেয়ে দোষ করা শুরু করেছে, ওই ব্যক্তি আছে 10 নাম্বার। তাহলে গোড়ায় গাছের জল না দিয়ে দশম ভাবে মঙ্গল বসে আছে, দশম ভাবের প্রতিকার দিলে কি গোড়ায় জল কখন আসবে, নাকি আমরা গোড়ায় জল দেব? কোনটা করবো? ফল পেতে গেলে তো স্যার গাছ জীবিত রাখতে গেলে তো গোড়ায় জল দিতে হবে। গোড়ায় জল দিতে হবে। তাহলে আমাদের এই মঙ্গলের যখন প্রতিকার দিব, তখন প্রতিকার দিলে সে কিন্তু দশম ভাবে আছে, তাহলে কর্মভাবে আছে। তাহলে কর্ম করার পরে তারপরের ঘর সে আয়, তারপরে ঘর ব্যয়, তাহলে কর্ম করবে তারপরে আয় করবে, এই ব্যয়ের ভাবে সে ব্যয় করবে, তারপরে সে সঞ্চয় অংশ যে এই 2 নাম্বার ঘরে রাখবে।
লগ্ন থেকে তো জীবিকা, তাহলে সঞ্চয়ের ঘরে রাখবে। তারপরে হচ্ছে তৃতীয় ভাব, আপনার সেই ধৈর্য, সাহস, মনোবল, জনবলের ঘর। কিন্তু আগে তো তৃতীয় আসতেছে স্যার। হ্যাঁ, তৃতীয় আসতেছে, যেহেতু তৃতীয় পতি এবং অষ্টম পতি, সে গিয়ে অবস্থান করছে দশমে। দশমে। দশমে তাই- অবস্থান করছে। তাইলে স্যার যদি আমি লগ্নের দ্বিবাভাগ ধরি, তো হ্যাঁ। দ্বিবাভাগে আমার তৃতীয় পতি পড়তেছে। হুম। দিবাভাবে তৃতীয় ভাব পড়তেছে। পড়তেছে। এমনকি এই অষ্টম ভাব দিবাভাবে পড়তেছে না, না। সন্ধ্যাভাবে যে পড়ছে। তাহলে সন্ধ্যাভাবে পড়লে তারপরে যে গিয়ে রাত্রে গিয়ে দশম ভাব পড়ছে। এই রকম কোন প্ল্যানেটে, যেমন ধরেন শনি, এই বৃহস্পতি, ধরেন এই বৃহস্পতি যদি এখানে থাকতো, তিনে থাকতো, আছে চারি, তার নিজ গৃহে আছে, তারপরের ঘর 7 নম্বর ঘর, তাহলে বৃহস্পতির প্রতিকার দিলে আগে কি প্রথম ঘরের কাজ করবে সে, না আগে পরের ঘরের কাজ করবে? এটা আগে বুঝতে হবে। আরো একটু সহজ করে দিই, যত সফটওয়্যারের প্রতিকার দেখবেন যে লগ্নপতির প্রতিকার আর ভাগ্যপতির প্রতিকার দেওয়া থাকে সফটওয়্যারে, কৃত্রিম ভাবে যেটা দেওয়া থাকে। তো লগ্নপতির প্রতিকার যখন থাকে, লগ্নপতি হচ্ছে বুধ, আর ভাগ্যপতিকে ভাগ্যপতি শুক্র, তাহলে বুধ আর শুক্রের ধরেন প্রতিকার দেওয়া থাকলো। শুক্র তো আগে ধনপতি, তারপরে গিয়ে ভাগ্যপতি, তাহলে ধন আর ভাগ্য নয় কানেকশন হলো। লগ্নর সাথে দশম কি কানেকশন হয়েছে? লগ্নর সাথে দশম তো এখানে কানেকশন করতেছে লগ্নপতি। দশমপতি তো বুধ। লগ্নপতি এবং দশমপতি বুধ। বুধ এবং সে একাদশে আবার আছে, তাহলে লগ্ন দশম একাদশ, এখানে তো কানেকশন একটা দেখা যাচ্ছে স্যার। দেখা যাচ্ছে প্ল্যানেটটি বেঁধেছে, সেই রকম কানেকশন করা, ধরেন কানেকশন করা বেঁধেছে। এই কানেকশন না তৈরি হলে আমরা কোন দিকে যেতাম? আমরা আদৌ কি প্রথম অংশে ভাগ্য খোঁজার চেষ্টা করব? প্রথম থেকে 2 3 4 5 6 7 হাত পর্যন্ত, মানে যে পর্যন্ত লগ্নের যে ডিগ্রি থাকবে সেই পর্যন্ত ভাগ্য খোঁজার চেষ্টা করব, নাকি আমরা পরের অংশে ভাগ্য খোঁজার চেষ্টা করব? আমরা প্রথমেই দেখবো স্যার। হুম। প্রথম খুঁজলেই স্যার আমরা পিছনে একটা অটো চলে আসবে। তাহলে আমরা প্রথম অংশকে গুরুত্ব দেই না কেন? এটা আর একটা প্রশ্ন। যেমন ধরেন শনি এখানে আছে মিনে, তার মানে কুম্ভ রাশির লোকের সাড়ে সাথী চলছে, চলছে তো, হ্যাঁ স্যার। সাড়ে সাথীর শেষ ধাপ। এইবার মীন রাশির লোকের সাড়ে সাথীর মিডিল ধাপ এই 19 তারিখে শুরু হবে, হ্যাঁ। তাই তো? হ্যাঁ এবং স্যার। ওই 29 তারিখ শুরু হবে, সেই 29 তারিখে এই মেষ রাশিরও শুরু হবে সাড়ে সাথী। তাহলে জন্মকালীন ইনার মেষ রাশির সাড়ে সাথী ছিল, মীনেরও সাড়ে সাথী ছিল, কুম্ভেরও সাড়ে সাথী ছিল, তাই না? হুম। তিনটা রাশি ছিল স্যার। 3টে রাশি ছিল জন্মকালীন, আবার গোচরেও ওই রকম আসবে, যখন ঘুরবে তখন আসবে। তো এই যে সাড়ে সাথী আসবে, তাহলে সাড়ে সাথী আসলে ষষ্ঠ ঘরের আগে পঞ্চম ঘর আসছে, সে পঞ্চম ষষ্ঠপতি আমার সপ্তমে ধরে নেন, যার মীন রাশি তার রাশিতে সাড়ে সাথী হয়েছে। আবার দেখেন মেষ রাশি যার, তার হচ্ছে কর্ম এবং আয়পতি, সে ব্যয় ভাবে বসে আছে, তাই না? রাশির ব্যয় ভাবে না, গোচর রাশি থেকে বিচার করবো না, তাহলে মেষ রাশি তো ব্যয় ভাবে বসে আছে। তাহলে এই ব্যয় ভাবে থেকে সে আমাদের এই প্রথম অংশে যে অবস্থান তৈরি করছে, এই প্রথম অংশের তার যে দৃষ্টি যে যে জায়গায় পড়েছে, সেই প্রথম অংশে আমরা যদি চেষ্টা করে কোনো কিছু তাকে করার চেষ্টা না করি, তো এই লাস্টের অংশে গিয়ে মেষ রাশির সাড়ে সাতির প্রথম ধাপ, তো প্রথম ধাপে ধরেন তার রাশি মেষ, পাপ গ্রহ শনি, তাহলে শনি কিন্তু রাশির ধনভাবে দৃষ্টি দিয়েছে সাড়ে সাতির অবস্থানে প্রথম ধাপে। এই দৃষ্টি দেওয়ায় আমরা পাপ গ্রহকে যখন চাঙ্গা করতে যাব, তখন আমরা কোন দিকে পড়ব? আমরা কি সফলতা পাবো, না কুফলতা পাবো? আবার ধরেন মীন রাশির জন্য কি, বা মীন রাশি মীন লগ্নের জন্য শনি পাপ, কুম্ভ রাশি কুম্ভ লগ্নের জন্য শনি পাপ, তাই তো? তিনেটার জন্য পাপ। তো ধরেন তিনেটার জন্য 3 রকম ফল তো দেবে, দেবে না?
আচ্ছা, তাহলে আগে কি ফল দিয়ে আসছে, তার ভাগ্য কি আগে নির্ধারণ হচ্ছে নাকি পরে নির্ধারণ হচ্ছে? ভাগ্য পড়ে। যদি আমরা বলি জন্ম থেকে জাতক ভাগ্য নিয়ে আসছে, জন্ম মৃত্যু বিবাহ সব বিধাতা লিখে রাখছে, তাহলে প্রথম দিকের গ্রহের মূল্য কোথায়? হুম, প্রথম দিকের মূল্য বেশি না? হ্যাঁ স্যার, প্রথম দিকের মূল্যই তো বেশি হবে, যেহেতু জন্মের সে সাথে জন্ম সাথে সব থেকেই নিয়ে আসছে সব। সব। তাহলে জন্ম থেকে নিয়ে আসছে, সেই লোকটার জীবন আলোকিত না অন্ধকারময়, সেটি তো প্রথম দিকেই আসবে। প্রথম দিকে যেমন গড়ে উঠবে সেই অনুযায়ী তার ভাগ্য হবে। এটাই তো কথা। আচ্ছা, সপ্তম ভাবে শনি আর কেতু বসে আছে। সপ্তম ভাবে ধরেন রাহু দৃষ্টি দিয়েছে, তো ওদের রাহু তো দৃষ্টি থাকবে কেতু থাকলে। তাহলে সপ্তমে কন্যা লগ্নের শনি বসে আছে, সে কি আগে পঞ্চম আর ষষ্ঠের গন্ধ নিয়ে যাবে না, নাকি শুধু আচ্ছা। সপ্তম ভাবে যাবে? অবশ্যই পঞ্চম, স্যার, পঞ্চম আর অবশ্যই। ষষ্ঠ, পঞ্চম আর ষষ্ঠ ইয়ে, গুণা গুণা গুণ অগুণ সবই থাকবে প্রথমে। তাহলে মূল জায়গায় যেতে পেরেছি কিনা, আমরা সবাই বুঝতে পেরেছি কিনা যে গ্রহের দক্ষিণাবর্তে যে গ্রহগুলো থাকবে সেগুলোকে যদি আগে গুরুত্ব না দেওয়া হয়, তাহলে জীবনটা গড়ে উঠানো যাবে না, এটা আমি বলতে চাচ্ছি। অর্থাৎ 1 থেকে 7 পর্যন্ত, 7-এর আগ পর্যন্ত যে ঘরগুলোতে কেন ভাগ্য নিহিত নেই, যদি 1 তারিখে জন্মগ্রহণকারী জাতককে একক রাজা বলা হয়, 28 তারিখে শনি প্রজা এবং চন্দ্র মাতা বলা হয়, মানে সকল কিছু মিলিয়ে বলা হয়, তাহলে এই রাজা সৃষ্টি হতে বহু কিছু চতুর্পাশে রয়েছে, কিন্তু 1 তারিখে সেই একক রাজা, তাকে কেউ বাধার সৃষ্টি করছে না। তাহলে সেই 1 তারিখ অর্থাৎ প্রথম দিকই, এমনকি জ্যোতিষশাস্ত্রে প্রথম দিকে শুক্লপক্ষ, প্রথম দিকেই এককে রাজা বলা হয়েছে। তাহলে এককে রাজা বলা হয়েছে, আর আমাদের লগ্নে কেন ওই ভাগ্য নেই, বা 1 থেকে 15-র মধ্যে, বা শুক্ল প্রতিপদ থেকে পূর্ণিমার মধ্যে কেন এর মধ্যে ভাগ্যের ঘর নেই, কর্মের ঘর নেই, আয়ের ঘর নেই, এটা কেন নেই? তাহলে এই ফলগুলো আমরা পরে পাবো কি জীবন গড়ে নেওয়ার পরে? তাহলে জীবন গড়ার কথা প্রথম দিকে নেই কেন? এবার ক্লিয়ার? স্যার আমরা যদি একটু ইয়ে করি স্যার, তাহলে জীবন গড়াই তো স্যার আমাদের একেবারে ষষ্ঠ পর্যন্ত গড়ে দিচ্ছে স্যার। তার উপর তো বেস করতেছে আমার ভাগ্য, কর্ম, আয়। তাহলে লগ্নপতি আর ভাগ্যপতির প্রতিকার কেন? লগ্নপতির প্রতিকার, যাক, ভাগ্য গড়ার জন্য এটা ভিত, বাড়িকে পাঁচিল দেওয়া, এটা বুঝলাম। তাহলে ভাগ্যপতির প্রতিকার কেন? না আমি যেটা বললাম এটা রং কথা? এটা তো কমন স্যার, তো ভাগ্যপতি ভাগ্য করে দিবে। দুইটা, স্যার দুইটা পার্টে ভাগ করে নাকি স্যার ভাগ্যকে? হ্যাঁ, দুইটা পার্টে তো ভাগ করাই থাকে। হুম, একটা বিবাহের আগে, একটা বিবাহের পরে। হুম, তাহলে বিবাহের পরের অংশ হচ্ছে ওই বেশি ভাগ্য। স্ট্রং। তাহলে আগে কি কোনো ভাগ্য নেই? আগে ভাগ্য আছে, তবে ওরকমই, যে সেটা গ্রহের দৃষ্টি অবস্থানের উপর। জন্ম, বাঁচা, মরা যদি 3টি ধাপ হয়, তাহলে জন্মগ্রহণ করার পরে বেঁচে থাকবেন হচ্ছে একটি ধাপ, আর মৃত্যুর পরে স্বর্গবাস হবেন আরেকটি ধাপ। তাহলে এই পুরা ধাপটি একটি ধাপ কেন? এখানে 2টি ধাপ নেই কেন? যদিও আপনারা শৈশব বলছেন, কৈশোর বলছেন, যৌবন বলছেন, বার্ধক্য বলছেন, প্রৌঢ়াবস্থা বলছেন, তাহলে শৈশবে বা কৈশোরে কি ভাগ্যের প্রয়োজন নেই, ভাগ্যকে গড়ার প্রয়োজন নেই, না আছে? স্যার এখানে আমি যদি একটু মানে ব্যাখ্যা করার চেষ্টা করেন, করি ব্যাখ্যা স্যার। করেন, ব্যাখ্যা করেন। যেমন আমি খেয়াল করে দেখেছি, মোটামুটি কৈশোর বয়স পর্যন্ত কোনো জাতক কর্মে প্রবেশ করার আগ পর্যন্ত তার চন্দ্র থেকে বিচারটা সবচেয়ে বেশি ফ্রুটফুল হয়।
এবং যখনই কোনো জাতক কর্মে প্রবেশ করে তখন তার লগ্ন থেকে লগ্ন সাপেক্ষে যে ভাবগুলো আছে সেগুলা অ্যাক্টিভ হয়ে যায়। আমি এটা আমার প্র্যাকটিক্যাল কিছু কিছু ক্ষেত্রে এখনো ওইভাবে দেখিনি। যদি আর তাই হয়, হ্যাঁ বলেন বলেন হ্যাঁ, বলেন। হ্যাঁ। আর বিশেষ করে এর আগে জাতক ভাগ্য যে আমাদের দিবাভাগের যে ভাগ্য সেটা বিশেষ করে যেমন আমরা নয়, নবম, দশম যদি আমাদের পিতৃভাব হয় তাহলে পূর্বপুরুষের একটা শ্যাডো না থাকলে এখানে তার ভাগ্যটা এখানে গড়ে উঠতেছে না। আমি এই বিষয়টা স্যার ক্লিয়ার বলতে চাচ্ছি আর কি। হুম। তাহলে এইবার মনে কিছু নেওয়া যাবে না, কিন্তু করজোড়ে ক্ষমা প্রার্থনা করছি। যদি কাউকে উদ্দেশ্য করে কিছু বলি সেটি ক্ষমার সুন্দর দৃষ্টিতে দেখবেন। যেমন কিশোরী মোহন বাবুকে আমি একটি কথা বলেছিলাম, অত্যন্ত ভালোবাসি বিধায় ক্লাসে রেকর্ডিং এর ভিতরেও বললাম। ধরেন একটি শিশু 3 বছর বয়স, কিশোরী মোহন বাবু তানার প্রেডিকশন না 1 বছর না 2 বছর বয়স একটি প্রেডিকশন করেছেন। ধরেন একটি প্রেডিকশন করলাম, তাহলে সেইখানে তার বয়স অনুপাতে দেখার প্রয়োজনীয়তা যেমন রয়েছে। আমরা যেমন সকালে দশা অন্তর্দশা বিচার করতে গিয়ে দেখেছি যে বয়স অনুপাতে বিচার করার বিহিত ব্যবস্থা রয়েছে। আমাদের ভাবতে হবে যে এই বয়সে কি হতে পারে। নিশ্চয়ই তো শিশু বয়সে সপ্তম পতির দশা থাকলে শিশু বয়সে নিশ্চয়ই তার বিবাহ হবে না, তাই না? বা বিবাহে সুখ শান্তি হবে না। তাহলে যে বয়সে যে জিনিসটি দরকার, তাহলে প্রথম জীবন থেকে তার মধ্য বয়স পর্যন্ত ওঠার সময় তার ডাইনে যে গ্রহগুলো রয়েছে সেই গ্রহগুলোকে শক্তি দিয়ে যদি তাদেরকে জাগিয়ে তোলা হয়, তাহলে পরবর্তী জীবনটা তার শুভ যেতে পারে। আর যদি পরবর্তী জীবনে আসে, যখন ভাগ্যের সময়, কর্মের সময়, আয়ের সময় কোনো ব্যক্তি আসে, তাহলে তার ভাগ্যকে তখন চাঙ্গা করার জন্য এই দিকে নজর দেওয়া উচিত। এমনকি সেই ব্যক্তি উপার্জন করে যখন সন্তান সন্ততিদের জন্য সঞ্চয় করবে, যেমন শিশুকাল যদি বাবা মায়ের উপর নির্ভরশীল হয়, তাহলে বাবা মা নিশ্চয়ই আপনার জন্য সঞ্চয় করেছেন। তাহলে উনাদেরও সঞ্চয় করার জন্য সেই সময় দিয়ে, সেই প্রতিকার দিয়ে তাদেরকে সেই জায়গা থেকে জাগিয়ে তোলা উচিত। যদি এখানে যদি আমরা ওই নীতিতেও জাগিয়ে তুলি, তাহলে কিন্তু আমাদের কথা থেকে যায় যে সমুদ্রের মধ্যে নৌকা নিয়ে গেছি, মাঝপথে ইঞ্জিন বিকল বা ইঞ্জিন একটি ইঞ্জিনে আর স্রোতের বিপরীতে পারছে না, তখন বৈঠা লাগিয়ে দাও। তো এই যে বৈঠা লাগিয়ে দিচ্ছি, সেটি কি আগে দেওয়াটা ভালো, আগে বৈঠা রেডি রাখা ভালো? আর বৈঠা যদি নাই থাকে, একটি ইঞ্জিনে পারছে না, তখন আপনি আরেকটি ইঞ্জিন কোথায় পাবেন? তার জন্য কি পূর্ব প্রস্তুতি নেওয়া শ্রেয়, নাকি আমরা যে সময় যাব সেই সময় এটির ব্যবস্থা নেওয়া শ্রেয়? যদি মেডিকেল অ্যাস্ট্রোলজিতে আসি, তাহলে আমরা কি বলি? মানব দেহে রোগ সৃষ্টি করে, ধরেন জীবাণু প্রবেশ করে। তো যাদের ইমিউনিটি শক্তি বেশি, তাদের শরীরে রোগ ব্যাধি প্রবেশ করতে পারে না। তাহলে ইমিউনিটি শক্তি তৈরি করে, যেমন যে সকল খাবারে ভিটামিন রয়েছে, যে সকল খাবারে ক্যালসিয়াম রয়েছে, যে সকল খাবার শরীরে পুষ্টিবর্ধক, সেই সকল খাবারের মানে সেই পুষ্টিজনিত খাবার যদি মানব দেহে থাকে, তাহলে সেই জাতক বা জাতিকার ওই রোগ ব্যাধি প্রবেশ করতে পারে না। তাহলে আমাদের ওই পুষ্টি বর্ধনকারী কোনো ক্ষেত্র, বিশেষ করে ভাগ্যই তো একটা মানুষের আলো, তো সেই ভাগ্যের ঘরটি আগে কেন নেই? এই আলোটিকে আমরা জ্বালার জন্য বয়স অনুপাতে আগের থেকে ইমিউনিটি পাওয়ার দেওয়ার জন্য আমরা যে লগ্ন বলি, রাশি বলি, যেটাই বলি, সেই অনুযায়ী আমরা গুরুত্ব দিয়ে দিব কি দিব না। যদি দেই, তাহলে এই প্ল্যানেটে আমরা কিভাবে গুরুত্ব দেব, বলেন? দেখেন, বুধাদিত্য যোগ তৈরি হয়েছে গিয়ে একাদশে আয় ভাবে গিয়ে। এই বুধাদিত্য যোগ দৃষ্টি দিয়েছে পঞ্চম ভাবে। কই, আপনার ধনভাবে তো দেয়নি, আপনার তৃতীয় ভাবে দেয়নি, লগ্ন ভাবে দেয়নি। বৃহস্পতি চতুর্থ ভাবে থেকে সে দৃষ্টি দিয়েছে একাদশ ভাবে, তাই একাদশে বুধাদিত্য যোগ আছেই। তাহলে এর জীবনের এই আগের অংশ,
যেমন লগ্নে শনি দৃষ্টি দিয়েছে, লগ্নে রাহু রয়েছে, লগ্নটা অন্ধকার করে দিয়েছে। ধনভাব কি করেছে? ধনভাবে কেউই কোনো শুভ গ্রহ দৃষ্টি দেয়নি। তৃতীয় ভাবে শুক্র নিজ গৃহে থেকে দৃষ্টি দিয়েছে, চতুর্থ ভাবে শনি দশম দৃষ্টি দিয়েছে। তাহলে এই ভাবগুলো যদি জাগ্রত না হয়, তাহলে আমরা গিয়ে পরবর্তীতে এই ভাগ্যভাব, আয়ভাব আর কর্মভাব, এইগুলোতে যে কর্মভাবে মঙ্গল, তার বিশেষ করে মিথুনে মঙ্গল আছে, তাই এ যদি জীবনকালে মানে ছোটবেলায় যদি ট্যালেন্টেড না হয়ে ওঠে, তাহলে শেষ জীবনে যে কর্মক্ষেত্রে অফিসে যে অমনি অফিসের বস সেজে যাবে আর ঘন ঘন পদোন্নতি নেবে। আবার লগ্ন কর্মপতি বুধের মতো গ্রহ যে কারো সাথে সংঘাত বাঁধায় না, সে কিনা রবি যে উদিত হলে দিন হয়, সেই রবির সঙ্গে চন্দ্রের গৃহে থেকে বুধাদিত্য যোগ তৈরি করেছে। তাহলে এই বুধাদিত্য যোগের যে সুফল, এই সুফলটা পেতে গেলে আমাদের জীবনকে সেভাবে গড়ে উঠাতে হবে কিনা, যদি উঠাতে হয় তাহলে এই বয়স অনুপাতে কোন দিকে দেখতে হবে। বুধ যেমন পঞ্চম ভাবে দৃষ্টি দিয়েছে। আবার ওই যে ভাগ্য রেখার কথা বলেছি, কোন জায়গা থেকে রেখা এসে যদি অ্যাটাক করে তো ওই ভাগ্যকেই অ্যাটাক করে, ভাগ্য রেখার উপর বেশি অ্যাটাক করে, মানে হাতের তালুর দিকেই সব রেখা আসে। তালুর থেকে যে রেখাগুলো যায় সেগুলো তো তাকে ছড়িয়ে দেয়, ভাগ্য রেখার শাখা রেখা। এটা কিন্তু যত হাতই দেখেন, হাজারে দুই চারটা পাঁচটা 10টা এরকম দেখবেন হয়তো। তো বাকি তো সবই রেখা ভিতরের দিকে আসে। তাহলে একটা মানুষের জীবনে সে জন্মগ্রহণ করার সঙ্গে সঙ্গেই কি শত্রু গ্রহগুলো বেশি চেপে ধরে, মানে চতুর্দিক থেকে তার ভাগ্য কেটে দেওয়ার জন্যই কি মানুষ বেশি থাকে, না তাকে টেনে উঠানোর জন্য সহযোগিতা করে? কিভাবে বুঝবো জাতককে টেনে উঠানোর চেষ্টা করছে প্ল্যানেট, না প্ল্যানেট তাকে বসিয়ে দেওয়ার চেষ্টা করছে? এটি কিভাবে বুঝবো? যদি বসিয়ে দেওয়ার চেষ্টা করে, তাহলে সেখান থেকেও কিন্তু একটি বীজ রোপণ করে আমরা চাপা দিয়ে রাখলেও আরেক পাশে গিয়ে গাছ উঠে দেখবেন সেই গাছ ফল দেয়। সেটি দেবে কিনা, যদি দেয়, তাহলে সেই সাপোর্টটা আমাদের কোন বিবেচনায় দেওয়া উচিত, সেই বিবেচনা শক্তি জাগ্রত করতে হবে এই ক্লাসের মাধ্যমে। সারা জীবন কিন্তু পামিস্ট্রি ক্লাস ধরেন বা বই পুস্তক পড়েছেন, উম, ধরেন বিভিন্ন জায়গা থেকে রেখা আসছে, এটা দুশ্চিন্তার রেখা, শুক্র ক্ষেত্র থেকে এসে কেটে দিয়েছে, চন্দ্র ক্ষেত্র থেকে গিয়ে কেটে দিয়েছে, মঙ্গলের ক্ষেত্র দিয়ে কেটে দিয়েছে, বুধের ক্ষেত্র দিয়ে হৃদয় রেখা কেটে এসে ভাগ্য রেখা কেটে দিয়েছে। এই সব কাটাকাটিই দেখেছেন, এই যে হৃদয় রেখা থেকে কেটে দিয়েছে, রবি রেখা এসে কেটে দিয়েছে। তার মানে এরা কি সবাই ভাগ্যকে চেপে রাখার চেষ্টা করে, তার জন্য কেটে দিয়েছে? আর ভাগ্যটা পরে কেন? তাহলে জন্ম থেকে ভাগ্য নিহিত কেন? এইটুক প্রশ্ন। বলেন এইবার, কিশোরী মোহন বাবু আগে বলেন, তারপরে নিরজ বাবুর কাছ থেকেও শুনবো, তারপরে শুনবো সুভাষ বাবু, সবার কাছ থেকে শুনবো, কিন্তু আপনাদের মনোভাবের উপর বলেন। ধরেন আপনারা কিন্তু জ্যোতিষ করছেন, আজকে 14 নম্বর ক্লাস না? ক্লাস মনে হয় 13 স্যার। 13। 13? আচ্ছা, দিলাম 13। তাহলে 13 নম্বর ক্লাস, মানে 73 নম্বর ক্লাস এক কথা। বলেন বলেন বলেন। স্যার এইখানে তো যে রেখাগুলো বাইরের থেকে আসে সবগুলো রেখা তো কেটে দিলে সবগুলো রেখায় তো নেগেটিভ যেগুলো ফল দেবে না। কেটে দেয় সেইগুলো বলবেন, কেটে যেটা দেয় না সেটা তো দেয়ই না। যেটা কেটে দেয় সেইটার কথা তুলবেন, যেটা দেয় না সেটা তো দিচ্ছেই না। সব ঘরে তো আর শনি দৃষ্টি দিচ্ছে না, সব ঘরে রাহু দৃষ্টি দিচ্ছে না, সব ঘরে মঙ্গল দৃষ্টি দিচ্ছে না। আমরা কিন্তু আপনাদের শিখিয়েছি যে মঙ্গলের চতুর্থ দৃষ্টিতে কি হয়, সপ্তম দৃষ্টিতে কি হয়, অষ্টম দৃষ্টিতে কি হয়, শনির তৃতীয় দৃষ্টিতে কি হয়, এবং শনির সপ্তম দৃষ্টিতে কি হয়, দশম দৃষ্টিতে কি হয়। বৃহস্পতির পঞ্চম সপ্তম নবম দৃষ্টি আলাদা রূপে ফলাদেশ কিন্তু বলেছি। তো এইগুলো যদি বলে থাকি, তাহলে এই রেখা যে আসে, তাহলে সেটাও বলেছি যে যদি
ভিতরের দিকে প্রবেশ করে, সেটাও বলেছি। কিন্তু আপনাদের অনুধাবনে কি আসে যে এই লাইন কি বলেন, সেখান থেকে হাতের রেখায় যান, যে তারপরে বলেন। স্যার আমার পামিস্ট্রি এটা খুবই দুর্বল। তারপরেও এখানে যে রেখাটা বুধের ক্ষেত্রের থেকে এসে ভাগ্য রেখাকে কেটে যাচ্ছে বা ভাগ্য রেখায় যদি মিশে যায়, সেক্ষেত্রে রেজাল্টটা যে তার বুদ্ধিবৃত্তির মাধ্যমে আহ ভাগ্যের উন্নয়ন এটা আসবে। সুন্দর। এই যেমন বললেন যে ভাগ্যের উন্নয়ন যদি বুধের ক্ষেত্র থেকে রেখা এসে ভাগ্য রেখায় মিলিত হয়, সেই রেখাটা কেটে দেয় না কখনো। আর না, এই যে রেখাটা দিয়েছি এটা হচ্ছে কেটে গেছে। এবার মিলিত যখন হয় যেটা কেটে তখন বেরিয়ে ব্যবসা যাবে। রেখার বলে গণ্য হয়। আপনি যেটা বলছেন সেটি হচ্ছে বুধের ক্ষেত্র থেকে রেখা এসে এই যে ভাগ্য রেখার সঙ্গে মিলিত মানে ব্যবসা রেখায় রূপান্তরিত হয়, হ্যাঁ, সেইটা শুভ ফল দিয়ে থাকে। আবার ব্যবসার রেখা যদি এই বুধের ক্ষেত্র থেকে এসে ভাগ্য রেখা কেটে বেরিয়ে যায়, তখন সেটি স্বাস্থ্য রেখা বলে গণ্য হয়। তাই তো? হ্যাঁ, হুম। তাহলে একই রেখা কেটে বেরোয় গেলে স্বাস্থ্য রেখা স্বাস্থ্যহানি বলে, আবার ওই স্বাস্থ্য রেখা মানে ভাগ্য রেখাকে না কাটলে তখন ব্যবসার রেখা ব্যবসায় উন্নতি করে। তাহলে এই রেখাটি কেটে গেলে অমনি তার দোষ সৃষ্টি হচ্ছে। যতক্ষণ না কাটছে ততক্ষণ দোষ সৃষ্টি হচ্ছে না, কিন্তু কেটে যখন বেরিয়ে যাচ্ছে তখন দোষ সৃষ্টি হবে। হ্যাঁ। তাহলে ভাগ্য রেখার সঙ্গে মিলিত হলে সেটি শাখা রেখা বলা হয়, কিন্তু কেটে দিলে সেটাকে দোষ বলা হয়। তাহলে এই আগের অংশ লগ্ন থেকে 8 নাম্বার ঘর পর্যন্ত দুই বাদে সব কি দোষ হয়ে রয়েছে? সব কি পাপগ্রহ কেটে দিয়েছে সব ঘরে, বা কেটে স্যার না, দেয় এগুলো তো কখনো? এক একটা বেজ। এখানে যেমন আহ লগ্ন থেকে ওই জাতকের দেহ, মন, শরীর, মস্তিষ্ক, তার চিন্তা ভাবনা হুম সবকিছু তৈরি হচ্ছে। হুম। তেমনি ভাবে দ্বিতীয় ভাব থেকে এখানে জাতকের যেমন দলিল, ধন সম্পদ, তারপরে তার মুখের ভাষা, তার মিত্র, আত্মীয় স্বজন, এই তো এগুলো জায়গায় চলে তৈরি আসছে। হচ্ছে। আগে এইবার ওজন না করলে তার দলিল কি বাবার ধন সম্পদ দিয়ে করবেন, বা তার মুখ থেকে কথা বলবে, সে যদি কথা বলা না শেখে তার আগে ধনভাব তো প্রথমেই, তাহলে হ্যাঁ, এটা তো ধনভাবটা তার আসবে বেজ। কোথা? মানে তার মুখের ভাষাটাও, মুখের কথাটাও তো একটা ধন সম্পদ। হ্যাঁ। মানুষ তো মুখের কথা দিয়ে, আমরা যেমন এই যে অ্যাস্ট্রোলজি করছি, এটা তো একটা ইন্টেলিজেন্সি, এটা বুদ্ধিমত্তা। তো হুম আমরা যদি শুধু শিখি সেটা তো কাজ হবে না, কিন্তু আমাদের তো এটা প্রকাশ করতে হবে, এটা তো বলতে হবে। যতক্ষণ পর্যন্ত আমরা অ্যাস্ট্রোলজি থিওরি গুলো বা একজন ক্লায়েন্টকে দেখে তার কথাগুলো, তার চিন্তাধারা, তার কর্মের দিশা আমরা যখন কথা দিয়ে প্রকাশ করছি, তখন কিন্তু আমরা ফিনান্সিয়াল সাপোর্টটা পাচ্ছি। এর আগে পর্যন্ত কিন্তু আমরা পাচ্ছি না। আমরা শুধু শেখাটা আলাদা বিষয়, আর মুখ দিয়ে ওই কথাটা প্রকাশ করাটা একটা বিষয়। তো এই যে ধন সম্পদটা তৈরি হচ্ছে, এটা তো আগে আপনার সপ্তম ভাবের আগে, এই জায়গাটা তো একটা বেসমেন্ট, এটা তো আমাদের অ্যাসেট, এটা তো নিজের থেকে তৈরি হচ্ছে। যে জন্মের পরপরই যে জায়গাটা সেটা তৈরি হচ্ছে। হুম। তেমনি তৃতীয় ভাবের থেকে আপনার যেটা যে সাহস, পরাক্রম, প্রতিবেশী, তারপরে দাস দাসী, ধৈর্য, মনোবল, জনবল, যে জায়গাটা, এটা তো এও একটা অ্যাসেট। মানে প্রত্যেকটা ঘরে একটা নেগেটিভ পজিটিভ, কিন্তু পজিটিভ জায়গাগুলো তো আগে তৈরি হয়ে যাচ্ছে। এইবার তার জাতকের কর্মের উপর নির্ভর করে ওইটা যে পজিটিভ রেজাল্ট দেবে নাকি তার নেগেটিভ রেজাল্ট দেবে। যেমন এরপরে চতুর্থ ভাবে যখন আসতেছি, আমরা মাতা, কন্যা, বন্ধু, মিত্র, প্রাথমিক শিক্ষা, এগুলো বিচার করছি। তো প্রাথমিক শিক্ষা যদি আমরা গ্রহণ না করতে পারি, সেই জায়গাটা যদি তৈরি না করতে পারি, তাহলে আমরা পরবর্তী জায়গাটা যাব কি একটু করে? 1 মিনিট এইখানে দেন। ধরেন চতুর্থ ঘর থেকে মাতা কন্যা যেগুলো বিচার করছি, মা আমরা আগে পাচ্ছি, কন্যা তো যাই হ্যাঁ, পাবো বিবাহের পরে। বিবাহের পরে যে। হ্যাঁ, বিবাহের পরে যে কন্যা পাবো। এমনকি বন্ধু হচ্ছে একটু বড় হলে পাবো, হ্যাঁ, অংশীদার হলো ওই ব্যবসার ক্ষেত্রে পাবো, বা সহকর্মীও ব্যবসার ক্ষেত্রে পাবো। মানে ধরেন ওই ভাড়াটিয়া মালিক সম্পর্ক, সেটাও আমি যখন ব্যক্তিগত নেব তখন সম্পর্ক তৈরি হবে। হুম, তাহলে এই চতুর্থ ভাবে যে বেজমেন্টটা তৈরি হবে, সেই চতুর্থ ভাবের বেজমেন্টটা একমাত্র মা ব্যতিরেকে, আর বাকি যেগুলো তৈরি হচ্ছে সেগুলো তো তাকে নিয়েই তৈরি হচ্ছে, তাকে কেন্দ্র করে। হ্যাঁ, তাহলে তার স্বাবলম্বী হওয়ার পরেই কিন্তু এগুলো তৈরি হচ্ছে।
তার প্রাথমিক শিক্ষার লেভেলটা তো তার আগে আসবে। হ্যাঁ, প্রাথমিক স্বাবলম্বী, আর মা, এই দুটো। আর কি? আর বাকিগুলো তো তারই নিজের দিয়ে তৈরি হচ্ছে। হ্যাঁ, তৈরি হচ্ছে না? তৈরি হচ্ছে। তাহলে ওই একটার সাথে কানেকশন কেন? যেমন 9টি গ্রহ 12টি ঘর, এই হ্যাঁ, 9টি গ্রহের 12টি ঘর মানে বাকি 2টি গ্রহের একটি করে গৃহ, বাকিগুলো হ্যাঁ, 2টি করে গ্রহ। যে যে কারণে একটি ঘর আগে বাঁধে, এই আগে বাঁধার কারণটি হচ্ছে যে দিবাভাগকে যদি তোমরা আলোকিত করতে পারো, তাহলে রাত্রের বেলায়, যেমন দিনে যদি চার্জার লাইট, ওই সোলার লাইট যদি চার্জ হয়, বা এখানে দুটো চার্জার বাল্ব আছে, কারেন্ট চলে গেলে কারণ ওই দুটো জ্বলবে। এই দুটো যদি ইলেকট্রিসিটি থাকাকালীন চার্জ হয়, তবেই না ইলেকট্রিসিটি চলে গেলে ওই লাইট দুটো জ্বলবে। চার্জ না হলে তো জ্বলবে না। না, তাহলে এই দিবাভাগে যে গ্রহগুলো রয়েছে, সেই গ্রহগুলোকে আমরা শক্তি দিব এই লগ্নপতি আর ভাগ্যপতির যে প্রতিকার, ওইখান থেকে আমরা বের হব নাকি ওখানে পড়ে থাকবো? এটা হচ্ছে আরো একটু সহজ করে দিলাম। লগ্নপতি এবং ভাগ্যপতির যে প্রতিকার, এখান থেকে আমাদের বেরোতে হবে। কারণ শুধু লগ্নপতি আর ভাগ্যপতি এটা তো একটা কমন জিনিস। এর বাইরে যে ঘরগুলো আছে, যদি আমরা দিবাভাগে এটা দেখি, এই লগ্নটার ক্ষেত্রে যেমন এই কন্যা লগ্নের ক্ষেত্রে একমাত্র শনির দুইটা ঘর পাশাপাশি। হুম। তাছাড়া বাকি যে ঘরগুলো আছে দেখুন, দুই সাইডে কিন্তু পড়ে গেছে। দিবাভাগ হুম। রাত্রিভাগ দুটো সাইডে কিন্তু পড়ে গেছে, হুম। শুধুমাত্র শনির দুইটা ঘর বাদে। আর এখানে রবি বুধের একটা ঘর, এটা তো আর বলাই লাগে না, এই রবি আর চন্দ্র, এদের একটা করে ঘর, কিন্তু বাকি ঘরগুলো দুটো করে পড়ে গেছে, দিবা ভাগে এবং রাত্রের ভাগে, দুই ভাগের উপরে নির্ভর করবে। হুম। তাহলে এই মানুষটি যদি উত্থান জীবনে, নিশ্চয়ই আমাদের এই ডাইনাবর্তের মানে দক্ষিণাবর্তের প্রতিকারগুলো উত্থান জীবনে দরকার। অবশ্যই। হ্যাঁ। হ্যাঁ, আর পরবর্তী জীবন, ওই যে দেবদাস কার্জি বাবুর জীবনকে যদি দুই ভাগ করা হয়, বিবাহের পর একটি জীবন আর বিবাহের আগ পর্যন্ত একটি জীবন, তাহলে বিবাহের পরের থেকে এই অংশের দিকে যাও, এর আগ পর্যন্ত এই অংশের দিকে যাও। দেবদাস কার্জি বাবুর নিয়ম থেকে আমরা বের হলাম না, থাকলামই ওইটাই। বা জীবনে যখন কর্মজীবনে ভাগ্য জীবনে পদার্পণ করছি, তখন থেকে আমরা 9, 10, একাদশে যাই, এর আগ পর্যন্ত আমরা এই দিককে ঘুরি। স্যার এইখানে যে আরেকটা বিষয় করি স্যার, আমাদের যে শাস্ত্রীয় চতুরাশ্রম আছে স্যার, হুম। এই যে আহ, ব্রহ্মচর্য, কি আহ, গুরুগৃহে যে হ্যাঁ, 12 হ্যাঁ, বছরের শিক্ষা, হ্যাঁ। সে শিক্ষার পর কিন্তু বিবাহে সমাপ্ত হয়, তারপরে কিন্তু এই গায়স্থ আশ্রমে যাচ্ছে। গার্হস্থ, হ্যাঁ, ব্রহ্মচর্য, আহ, গার্হস্থ, গার্হস্থ্য। এই বানপ্রস্থ, তারপরে সন্ন্যাস নাকি? হ্যাঁ, গার্হস্থ্য। তারপরে বানপ্রস্থ, তারপরে সন্ন্যাস। হ্যাঁ। আহ, সপ্তমে গিয়ে কিন্তু স্যার গার্হস্থ্যে যাচ্ছে। হ্যাঁ। এই গার্হস্থ্যে গিয়ে কিন্তু জাতক কর্ম করতেছে। হ্যাঁ। তারপর বানপ্রস্থ সন্ন্যাস, সন্ন্যাস দ্বাদশে এসে সন্ন্যাস হইতেছে। হুম। এখন প্রশ্ন হচ্ছে স্যার, আমার কথা হচ্ছে যে এটা এই যে পঞ্চম, আমাদের যে আমরা এখানে লগ্ন আছে আমার 13 ডিগ্রি, আমি সপ্তম ভাবের 13 ডিগ্রি পর্যন্ত ধরলাম। হুম। আমার প্রশ্ন হচ্ছে এই যে এই জাতকের জীবনে দিবাভাগ আলোকিত তো সে নিজে করতে পারবে না, তার জন্য তার পরিবার, তার হুম। ফ্যামিলি, তার গার্জিয়ান তাকে সেই যে চার্জার লাইট বললেন চার্জ দিয়ে রাখবে কিনা, সে তো নিজে চার্জ দিতে পারবে না, চার্জ তো দিতে হবে তার পিতামাতাকে অথবা হুম। তার হুম। অভিভাবককে। হুম। হুম। তারা চার্জ দিয়ে রাখবে কিনা তার জন্য এইটা তো আগে নির্ণয় করতে হবে স্যার। হ্যাঁ, তাহলে একটি জাতক আসলে তার আমরা যখন প্রতিকার নির্ণয় করি, এই ক্লাসটা আজকে কেন দেওয়ার উদ্দেশ্য, যে আমরা অনেকেই কম বেশি জ্যোতিষ করছি, করতে গিয়ে আমরা যেন হুজুরটা না খেয়ে যাই, তার জন্য তো এই ক্লাসটা নিশ্চয়ই, নাকি? অবশ্যই। অপ্রয়োজনীয় ক্লাস তো আর আমি নিশ্চয়ই দেইনি। না, তাহলে না স্যার, না স্যার। সেই জীবনের পথে এখন আমাদের কেউ না কেউ আমাদের কাছে আসেই, সে মাসে একজন আসলেও আসে। সেই মাসের একজন যদি চলে যায়, যেমন সকালে আমি একটি কথা বলেছি, একজনকে রিস্ক নিয়ে বলতে গিয়ে যদি তারটা না খাটে, তাহলে আমার 1,000 টাকা লস। আর যদি ওইটা খাটে, তাহলে আর 5 জনকে পাবো, আমার 5,000 টাকা প্রাপ্তি। তাহলে আমার রিস্ক নিয়ে বলতেই হবে। অর্থাৎ ওই জাতক যদি মানে তার জীবনের প্রথম ভাবকে যদি জাগ্রত করা যায়, মানে দিবাভাগকে যদি চার্জ দেওয়া যায়, তাহলে রাত্রি ভাগ তার ভালো যাবে। অর্থাৎ জীবনের গঠন যদি ভালো করা যায়, তাহলে আমরা পরের অংশ ভালো নিতে পারবো। তখন কিন্তু প্রসেনজিৎ বাবু যেমন একটি কথা বলেছেন, যে স্যার আমার এই কি কি পাথরটা খোলার পরে একটু মনটা খারাপ লাগছে,
আমি তখন বলছি যে সকালে যদি আমার ক্লাস দেখে থাকেন, তাহলে আপনি দেখবেন যে আমার মাঝখানের আঙ্গুলের নীলাটা নেই, পিতম্বরী নীলা। সকালে ক্লাসের ভিডিওই দেখবেন যে আমি লিখতে যখন গেছি, এখন দেখালি তো বলবেন যে আমি হয়তো খুলে রেখে আসছি। তো এই ঢাকা থেকে আসার পরে আমি খুলে রেখেছি, যে ঢাকায় থাকতে আমার আহ, 4 তারিখ না 5 তারিখ থেকে শরীরটা একটু খারাপ লেগেছে। যাই হোক, তার ভিতর দিয়ে চেম্বার করে আসছি। আমি গত ক্লাসে সকালবেলায় আসছি, কিন্তু আমি চেম্বার নেওয়ার জন্য, ওই মানে ক্লাস নেওয়ার জন্য। ক্লাসে এসে আমি মানে ল্যাপটপ অন করেছি, কিন্তু আমি বুঝতেছি আমি কথা বলতে পারতেছি না। জয়ন্তবাবুকে দ্রুত ফোন দিছি, উনি বলে কি যে আমি তো ক্লাসে ঢুকেছি। তা হচ্ছে আমি একটু দোলের শুভেচ্ছা জানিয়ে চলে যাচ্ছি, বলবেন না কিছু, আমি কিন্তু ক্লাস নিতে পারছি না, আপনারা চালায় নিয়ে না। তাহলে অন্যান্য দিন ক্লাস চালাতে গেলে আমি আগে থেকে বলবো, আর ওই দিন কিন্তু আগেও বলতে পারি। ঠিক আছে। তাহলে এই যে বলতে পারিনি, অর্থাৎ জীবনকে যদি আগে আমরা বিবেচনা করি যে প্রথম অংশে, যেমন শনি পঞ্চম এবং ষষ্ঠপতি, শনি সপ্তমে অবস্থান করছে, কত ডিগ্রিতে আমি জানি না, ডিগ্রি যদি 13 পার হয়ে থাকে তাহলে এই দিকে চলে গেছে। এটা ডিগ্রি অনুযায়ী নক্ষত্র আমরা ওইগুলো কিন্তু আমরা দেখেই আসছি। তাহলে যখনই আমরা দেখব, তখন স্যার যদিও শনি চন্দ্র শনি বৃহস্পতি আর মঙ্গল হচ্ছে তিনটি পাপ গ্রহ কন্যা শনি লগ্নে। 13:33 স্যার, আর হ্যাঁ, চন্দ্র আমাদের 13:40। লগ্নের সপ্তম পার হয়ে গেছে ধরেন। তাহলে আমরা এইখানে প্রতিকার দেওয়ার ক্ষেত্রে সর্বদা আমার কথা হচ্ছে যে সর্বদা আমরা এই দক্ষিণাবর্ত মানে ডাইনের দিকে, ডাইনের দিককে গুরুত্ব বেশি দিব। আমরা যেন ভাগ্য, কর্ম, আয় নিয়ে আগে দৌড়াদৌড়ি না করি, এটা হচ্ছে আমাদের উদ্দেশ্য। এইবার যদি চন্দ্র, দেবদাস কার্তিক বাবু দেখে, এইবার স্যার আপনি এটা কত বছর বলবেন, বয়স পর্যন্ত? স্যার হ্যাঁ এই বয়সটা। দেখেন, আপনার চিন্তা করবেন যে আয়পতি হচ্ছে চন্দ্র, এই লগ্নের পাপ গ্রহ, সে হ্যাঁ, কিনা ধনভাবে বসে আছে। তাহলে ধনভাবে বসে আছে, রাহু দৃষ্ট। হ্যাঁ, রাহুর দ্বাদশ দৃষ্টি পড়েছে। তাহলে আয়পতি এর দুর্বল হয়েছে, এবং ধনভাবে চন্দ্র থেকে সে অষ্টমে দৃষ্টি দিয়েছে। তাহলে আয়পতির একটি প্রতিকার যদি আমরা দিতে আসি, ভেবে দেখেন, সে পাপ গ্রহ, আমরা কিন্তু বলেছি পাপ গ্রহ শক্তিশালী হলে তার পাপ শক্তি আরো বাড়ে। পারবে। এইবার কি হচ্ছে, বৃহস্পতি আরেকটি পাপ গ্রহ, সে কিন্তু দিবাভাগে রয়েছে, মানে তার প্রথম জীবনে চতুর্থ পতি চতুর্থ ভাবে রয়েছে, তারপরে হচ্ছে সপ্তম পতি। তাহলে আগে চতুর্থ পতিকে আমরা আলোকিত করছি, পরে না সপ্তম পতি আলোকিত হবে। কিন্তু চতুর্থে থেকে সে কিন্তু অষ্টম ভাবে তার পঞ্চম দৃষ্টি দিয়েছে, আমাদের কর্মভাবে তার সপ্তম দৃষ্টি দিয়েছে, এবং ব্যয় ভাবে সে দ্বাদশ দৃষ্টি দিয়েছে। তার মানে যখনই আমরা তার জীবনের প্রথম দিকে আসছি, তখনই কিন্তু সে দৃষ্টি দিয়ে ওই অষ্টম ভাবকে দেখছে, সে দশম ভাবকে দেখছে, দ্বাদশ ভাবকে দেখছে। তাহলে এটাকে যদি পজিটিভ করতে পারি কোনোভাবে, তাহলে আমাদের অষ্টম ভাবের দুর্যোগ কাটবে, এবং দশম ভাবের দুর্যোগ কাটবে, 12 নম্বর ঘরেরও দুর্যোগ কাটবে। এইবার যদি আসি সপ্তমে শনি, সপ্তমে শনি আছে ধরেন, ওইটা পার হয়ে গেছে, কিন্তু সে পঞ্চম ষষ্ঠপতি, বিদ্যা যদি তাকে গড়ে দেওয়া যায়, তাহলে এই লগ্ন সাপেক্ষে শনির কথা কিছু বলা হয়নি, কিন্তু মঙ্গলের কথা তো পাপ বলা হয়েছে। হ্যাঁ, তাহলে যদি বলা হয়, তাহলে তৃতীয় অষ্টমপতি দশম ভাবে বসে আছে। তাহলে আগে যদি আমরা তৃতীয় ভাবকে বিবেচনা করি, তারপরে গিয়ে অষ্টম ভাব আমার বিবেচনা করা লাগতেছে না, বৃহস্পতি কিন্তু আমার অষ্টম ভাবকে বিবেচনা করিয়ে দিচ্ছে। তাহলে হ্যাঁ। মঙ্গল গ্রহ আমরা কিন্তু দশম ভাবে বসে আছে মিথুনে, আমরা এই ভুলগুলো যেন জীবনে প্রতিকারের ক্ষেত্রে না করি, তার জন্য কিন্তু এই ক্লাস। যদি তাই না করি, তাহলে প্রতিকার কি হবে? তার আগে নীরজ বাবু একটু কি বলতে চেয়েছেন, এবার বলেন। না, আমি বলতে চাইছিলাম এই কথাই, তাহলে আমাদের জীবনের প্রথম ভাগে, মানে বিশেষ করে এই তৃতীয় চতুর্থ পঞ্চম ষষ্ঠ প্রতিকারের দিকে এই দিকে নজর রাখতে হবে। এইদিকে নজর রাখতে হবে যাতে তার বেসটা তৈরি হয়। তার বেস যদি এখানে তৈরি হয়, তাহলে আহ, পরের ভাগের মানে কর্ম ভাগের জায়গাটা আহ, সে অনুযায়ী সে লিড করবে আর কি, সেই কথা বলতে চাইছিলাম স্যার। হুম, আমি স্যার এটা যে জীবনের জিনিসটা প্রথম বলতেছি, ভাগ বলতে কি 25 বছর পর্যন্ত নেওয়া যেতে পারে, না তার বাইরেও নেওয়া যেতে পারে? আপনি যদি তার 40 লাইনের নেন, সেটা স্নাতক পর্যন্ত নেন না। আর একটু পরে নেন, ওইটি না আচ্ছা। নিয়ে আর একটু পরে নেন।
এইবার আচ্ছা আরো একটা বিষয় আছে যে 25, 30, 40 পর্যন্ত নিব কিনা। এটা যেমন একটা প্রশ্ন। ওই যে কথা বললাম যে শনির 7.5 হুম। সবার জীবনেই আসবে, তাহলে প্রথম একটা ধরেন মেষ রাশি যদি হয়, তাহলে এখনই তো ওই মীন রাশি যদি হয়, 7.5 চলছে। এই 7.5 প্রথম জীবনে তাকে কি দেবে? তুলা রাশি ধরেন, এই তো তুলা রাশি এটা নিয়েই বলি। তাহলে 13 ডিগ্রিতে আছে মানে অর্ধেকে আছে, ধরে ধরে নেন অর্ধেকে আছে, বা 1 বছরে আছে। 13 × 2 = 26, হ্যাঁ 1 বছরে আছে। ধরেন 1 বছর, এক, 1, 2, 3, 4, 5, 6, 5, 5 × 2 = 10, 12.5, আর 13.5 বছর পরে যে এর 7.5 আসবে। তাহলে 13.5 বছর আর পরবর্তী 30 বছর, 30 আর 13, 43 বছর। তাহলে 13 বছরের 7.5 আর 43 বছরের 7.5 কি ফলাদেশ একই হবে? না স্যার। না। তাহলে 13 বছরের 7.5 ধাপ কিভাবে পার করবেন? 43 বছরের 7.5 কিভাবে পার করবেন? ওর সাথে 30 যোগ করে 73 বছরের 7.5 কিভাবে পার করবেন? তাহলে তিনটা তো 3 জীবনে 3 রকম ফল দেবে। সুভাষবাবু দেবে না? দেবে? হ্যাঁ স্যার দেবে। হ্যাঁ, যদি প্রথমটাই তাই সমস্যা দেয়। বেশি দেবে। হ্যাঁ, প্রথমটাই যদি তাই সমস্যা দেয়, বেশি দেবে, প্রথম জীবনটাই। তাহলে যে বয়স অনুযায়ী আসছে সেই বয়স অনুযায়ী প্রতিকার নির্ধারণ হবে কিনা? তা তো অবশ্যই স্যার। তাহলে বয়স এইবার শুনবেন না যে এনার তাহলে বয়স এখন কত? বয়স হচ্ছে 96 সালে জন্মেছে। 96 সালে যদি জন্মে, তাহলে আজকে তার বয়স কত? 28 বছর 29 ধরেন, বছর 28 29 ধরেন স্যার। 28, 29 বছর। তাহলে 28, 29 বছর হলে সে তো নিশ্চয়ই আগে 7.5 একটা পার করে গেছে। সেটি আমরা দশা দিয়ে আগের 7.5 দেখে, আগের শিশুবেলার ধরেন সে আসলো, তাকে কি প্রতিকার দিলেন? এখন কিন্তু তার 28, 29 পার হয়ে গেছে। তাহলে এখনকার প্রতিকার সেক্ষেত্রে, আচ্ছা, হ্যাঁ, সেক্ষেত্রে ওই লগ্ন থেকে আমরা যেমন গুরুত্ব দেই, যদি তার জন্ম কৃষ্ণপক্ষের অমাবস্যার আগের দিন হয় বা চতুর্দশীতে হয়, তখন তো চন্দ্র থাকতো এই রবির দ্বাদশে, তাই না? নাকি? অবশ্যই হ্যাঁ তাই। স্যার, হ্যাঁ স্যার। বা অবশ্যই তাই। অমাবস্যাতে হলেও রবির ডিগ্রির আগের ডিগ্রিতে থাকতো, হুম। তাই না? তাহলে যখন চন্দ্রকে সমান গুরুত্ব দিতে বলেছি, এইবার হচ্ছে আসল প্রশ্ন। চন্দ্রকে যখন লগ্ন এবং চন্দ্রকে যখন সমান গুরুত্ব দিতে বলেছি, এই ব্যক্তির যদি কৃষ্ণপক্ষে জন্ম হতো, কৃষ্ণপক্ষে চতুর্দশী, ত্রয়োদশী বা যে কোনো একটাই, তো ত্রয়োদশী, চতুর্দশী, অমাবস্যা পর্যন্ত তার রবি তার ধনভাবে থাকতো। তাহলে চন্দ্রকে সমান গুরুত্ব দিলে দুই দিকে তো জড়িয়ে যেত। তাহলে বয়স অনুযায়ী প্রতিকার নির্ধারণ করার গুরুত্ব কোথায় যেত বা কেমন থাকতো? আর সেটি যদি না থাকে, তাহলে আমরা ওই মাঝপথে গিয়ে পড়বো কি পড়বো না? হ্যাঁ দেন। স্যার, এটা তো দরকার আছে। তাহলে তিথি ফলের একটা গুরুত্ব রয়েছে, যদি দরকার থাকে তিথি ফলেরও একটা গুরুত্ব রয়েছে। নাও তুমি নাও। তা নাহলে আমরা নাও। বলি কেন যে প্রতিপদে জন্মগ্রহণ করলে এই হয়, দ্বিতীয়াতে এই হয়, তৃতীয়াতে এই হয়, তৃতীয়াতে জন্মগ্রহণ করলে এই খেও না, বা ও তৃতীয়ার দিনে এই খেও না, চতুর্থীতে এই খেও না, তিথি অনুযায়ী তো খাদ্যের বাদ বিচার করা হয়। এগুলো কেন করা হয়? নাকি কঠিন হয়ে যাচ্ছে ক্লাস নাকি? না না, ঠিক আছে। না স্যার, তবে জ্ঞানের গরিমায় ভারী হয়ে যাচ্ছে আর কি। না, তাহলে সহজ করার পথে যাব। তিথি না 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 অনুযায়ী স্যার, খাওয়া এখন দাওয়াটা তো কি, কষ্ট ওটা হচ্ছে। কি ভাব এক ভাব নিষিদ্ধ? ঘন্টা হয়ে গেল, এখনো কিন্তু আমরা বোঝার জায়গায় যেতে পারি। ভাবনা তৈরি করতেছে আর কি স্যার, ভাবনা যেহেতু তৈরি করতেছে ওইখান থেকে কিছু বের হয়ে আসবে। একটু বের করেন আপনারা, তারপরে আমি শুরু করি, বের করেন তাহলে। হ্যাঁ, তাহলে না বুঝবো যে আসলে বুঝতেছেন, তা নাহলে তো হয়ে যাচ্ছে মানে অনেকের কাছে এই ক্লাসটা কেমন লাগতেছে, অবাক হয়ে যাচ্ছে যেন সবাই। না স্যার, মূল বিষয়টা যেটা আপনি আলোকপাত করার চেষ্টা করতেছেন, যেটা আমি বুঝতে পারছি, সেটা হচ্ছে এই যে আমাদের জীবনের প্রথম ভাগে কাদেরকে কোন সাইডটাকে গুরুত্ব দেওয়া উচিত, কাকে স্ট্রং করা উচিত প্রতিকারের ক্ষেত্রে।
কোন এটা জায়গায় সবাই যে বুঝেছে, এটা হ্যাঁ, সবাই বুঝেছে। যখন লগ্ন এই, যে ব্যক্তি চতুর্দশীতে জন্ম সেই ব্যক্তি চন্দ্র এখানে, এই চন্দ্রকে এখানে নিয়ে গেলাম, তখন আমরা চন্দ্র এবং লগ্নকে সমান গুরুত্ব দিতে বলেছি। তখন কিন্তু ইন্দ্রা জড়িয়ে ফেলছে যে এই দক্ষিণাবর্ত কি জিনিস। এইবার যদি লগ্নটা এখানে না হয়ে ধরেন এখানে হয়, তাহলে দুটোই সুবিধা কি দুটোই আছে? দক্ষিণাবর্ত পড়ে গেল। হ্যাঁ, এখানে হলে দক্ষিণাবর্ত পড়ছে। যখনই এই চন্দ্রের মানে এই দিকে পড়ছে, হ্যাঁ, এখান থেকে লগ্ন এখানে যাচ্ছে, তখন কি হচ্ছে? বা যখন এখানে হচ্ছে, তখন বিপরীত যখন হচ্ছে, তখন আমরা সমান গুরুত্ব দিতে দিয়ে আমরা কি গ্রহদের বেছে বের করতে পারবো কি পারবো না? হাত তাতে আমাকে কি সহযোগিতা করবে, এইটুকু হচ্ছে বিষয়। আপনারা বুঝতে পেরেছেন যে 7.5 13 বছরে কি হবে, আর 43 বছরে কি হবে, 73 বছরে কি হবে, এটা বুঝতে পেরেছেন। তো হাত আমাদের কোন কাজে লাগবে ওই ক্ষেত্রে, আর হচ্ছে প্ল্যানেটের সঙ্গে হাত কেন মিলাতে হবে, আর চন্দ্র যদি উল্টা দিকে ধাবিত হয়, চন্দ্রকে সমান গুরুত্ব দিলে আমরা বেছে বের করতে পারবো কিনা। দেখেন এইবার সাহস আসে কিনা, দেখেন। হ্যাঁ স্যার, ওই সময় ক্লাস পারা যাবে, দরকারি। কারণ লগ্নের এটা দক্ষিণাবর্তে একটা অংশ থাকছে আর বামাবর্তে চন্দ্রের কারণে একটা অংশ থাকছে। হ্যাঁ, তাহলে এইবার সহজ করে দেন, সবাই যাতে সহজভাবে বুঝতে পারে। এইবার দক্ষিণাবর্ত আর বামাবর্তে যখন দুটো বিষয় আসতেছে, তখন এখানে গ্রহগুলো দেখার সাথে সাথে হাতটা দেখতে হবে, যে গ্রহের ক্ষেত্রগুলো হাতের গ্রহের ক্ষেত্রগুলো দেখে তখন খুব সহজ করে নেওয়া যাবে যে এখানে কোন কোন গ্রহ আহ, এটা প্রতিকারে আসা যাবে। হ্যাঁ, আমরা ওই গ্রহগুলোকে বাছতে পারবো কিনা, সবাই বেছে বের করতে পারবে কিনা। বিপরীত এটা আরেকটি বেছে বের করা যাবে। আরেকটি শক্ত আঁকানোর জায়গা নেই, এখান থেকেই বের করে দেবে। সবাই যাতে বোঝে সেইভাবে। নীরজ বাবু সহযোগিতা করেন। হ্যাঁ জয়ন্ত স্যার। বাবু তো পরে যোগদান করেছেন, উনি পারতেছেন না, করেন। স্যার আমি তো এইমাত্র যোগদান করলাম স্যার, একটু ব্যস্ত থাকেন, করতে নেই তাহলে স্যার। নীরজ দা, আপনি বলেন। না, এখানে কি চন্দ্রকে লগ্ন, এখন চন্দ্র স্যার যেখানে বসেছে এটাকে লগ্ন ধরতে হবে, তাই তো? না, লগ্ন যেখানে আছে এখান থেকে আপনার দ্বিতীয় চন্দ্র একটা অংশ, আর লগ্নের এর দক্ষিণাবর্ত আর বামাবর্তে চন্দ্র যেখানে দশমে বসানো হয়েছে, এই দ্বিতীয় চন্দ্র বাদে ওই চন্দ্রটা একটা অংশ। আচ্ছা দাদা, এখান থেকে দক্ষিণাবর্ত আর বামাবর্তটা কিভাবে ডিসাইড করব যখন লগ্নটা চেঞ্জ হয়ে যাইতেছে? সেটাই তো, মানে আপনার আপনি লগ্নের ডান সাইড, লগ্ন থেকে সপ্তম, সপ্তমের ডান দিক আর সপ্তমের বাম দিক, লগ্ন থেকে সপ্তমের বাম দিক, এই তো দক্ষিণাবর্ত লগ্নে আর যত বামাবর্ত। ডিগ্রি আছে লগ্নে যত ডিগ্রি আছে ওই ডিগ্রি থেকে সপ্তমের ওই ডিগ্রি পর্যন্ত, মানে না এখানে আমি ধরেন, আমাদের আমি বলি লগ্নটা যদি এখন ধরেন মকরে থাকে, পাঁচে, স্যারের ইয়েতে হুম। লগ্নটা যদি পাঁচে থাকে, তাহলে ডান ডান দিক কোনটা আর বাম দিক কোনটা পড়তেছে? দেখেন একদম বরাবর বাক করে দেন, দুই হাতে ওইখানে দাঁড়াইয়া, আর দুই হাতে দুই হাত মেলেন, ডান ডাইনে বামে দুই হাত মকরে মেলেন, যদি দেখেন। লগ্ন থাকে, মকরে লগ্ন থাকলে দ্বিতীয় ভাব হচ্ছে কুম্ভ, তৃতীয় ভাব হচ্ছে মীন, হ্যাঁ, এইভাবে পরপর। হ্যাঁ, পরপর এখানে লগ্ন থেকে সপ্তম পর্যন্ত এটা দক্ষিণাবর্ত। আর ডান সপ্তমের দিক। মানে লগ্নে যত ডিগ্রি আছে, হুম এখানে ধরেন এই লগ্নটা, এই কন্যা লগ্নের লগ্ন আছে আপনার 29 ডিগ্রি, হুম কন্যা লগ্ন। হুম। তাহলে কন্যা লগ্নের এই যে 29 ডিগ্রি, এখানে 29 ডিগ্রি থেকে শুরু করে সপ্তমের 29 ডিগ্রি পর্যন্ত দক্ষিণাবর্ত, এবং আচ্ছা সপ্তমের 30 ডিগ্রি থেকে এই যে লগ্নের 28 ডিগ্রি, এই 28 ডিগ্রি পর্যন্ত এটা হচ্ছে আপনার বামাবর্ত। আচ্ছা, এবার ক্লিয়ার হয়েছে। এটাকে আবার যদি এভাবে বলি, 6 7 হচ্ছে ডান, আর 4 3 হচ্ছে বাম, ডান অবস্থা বাম অবস্থা। ফিরোজ দা। হ্যাঁ, আজান হচ্ছে তো, সাউন্ড যাবে, এই জন্য আচ্ছা, বন্ধ করে রাখছি। ঠিক ঠিক আছে।
তার মানে স্যার বলতে চাইছে যে আমাদের একটা চার্টে প্রথম দক্ষিণ দিকের গ্রহগুলোকে বিশেষ গুরুত্ব দিতে হবে, মানে উম, প্রথম দিকে লাইফের শুরুর দিকে একদম, নাকি এটাই বুঝাইছে তো নাকি? তার বুঝাইতে চাইছে যে সেটা কখন কোনটাকে গুরুত্ব দিবেন। লাইফের কখন কোনটাকে, তাহলে প্রথম হ্যাঁ, স্যার। কোন সাইডটাকে গুরুত্ব দিবেন। এখন একটা 10 বছরের বাচ্চা আপনার জীবন মানে ক্লায়েন্ট হিসেবে আসলো, তার বাবা মা তাকে নিয়ে আসলো, হুম। তাইলে তার সামনে পড়ে রয়েছে তার লেখাপড়া, হুম। তার সামনে তার কর্ম। স্বাস্থ্যের বিষয়, হ্যাঁ, কর্ম তো পরে। পরে, হ্যাঁ। তার তার আগে বেস, শিক্ষা, শিক্ষা। আগে শিক্ষা, হ্যাঁ। তার পারিবারিক পরিবেশ আছে, তার সামাজিক পরিবেশ আছে, কোন পরিবেশে তাকে গড়ে তুললে পরবর্তী তার কর্ম কি হবে, সেটা তো আপনি একটা সম্ভাবনা দেখতে পাচ্ছেন। আপনার হ্যাঁ, বেজের উপর নির্ভর করতেছে আপনার সপ্তম থেকে দ্বাদশ পর্যন্ত সম্ভাবনা। কিন্তু বেসটা স্যার বলতেছেন, বেসটা এখন একজন যদি মনে করেন, আমরা মনে করলাম যে কোনো স্টুডেন্ট লেখাপড়া করে নাই, তার হুম। বয়স হয়ে গেছে 24-25 বা মোটামুটি 25 ইয়ার্স। এখন সেই ক্ষেত্রে তো আমি আর তার ওইখানে আপনি উচ্চশিক্ষার জন্য সে শিক্ষা গ্রহণ করবে, সে আদৌ লেখাপড়া করে নাই বা মোটামুটি লেখাপড়া শেষ করছে। সেই ক্ষেত্রে তার বিচারটা আর সে আমার মনে হয় দক্ষিণাবর্ত থেকে হবে না, বামাবর্ত থেকেই হবে, যেহেতু তার তখন কর্মে কর্মে ঢুকে যাওয়ার বয়স আসছে। হ্যাঁ, হ্যাঁ। তার মানে হচ্ছে জাতকের বয়সটা একটা ফ্যাক্টর, যে ফ্যাক্টর। বয়সের উপর ডিপেন্ড করে আমি তখন তার কোন দিকের, মানে ডান দিকের ডানাবর্ত না বামাবর্ত কোনটাকে বেশি প্রায়োরিটি দিব। হ্যাঁ, ইয়েস, হ্যাঁ, এটাই। দিদি এর সাথে স্যার যেটা শেষে বলে গেছেন যে এই যে চন্দ্র মানে রাশি যেটা আপনার লগ্নের সাথে, যেমন এখানে ধনুভাবে চন্দ্র আছে, তুলা হুম। রাশি। তো এইখানে লগ্নের সাথে যখন রাশিটাও পাশাপাশি থাকছে, দক্ষিণাবর্তের ভিতরে থাকছে ডানাবর্তে, তখন গ্রহটা একভাবে বিচার হবে। আর যখন এই চন্দ্রটা আবার এই যেমন দশমে দেখিয়ে দিয়েছেন, মানে বামাবর্তের ভিতরে যখন প্রবেশ করছে, রাশিটা বামাবর্তে চলে যাচ্ছে, তখন কিন্তু আবার এই দক্ষিণাবর্ত এবং বামাবর্ত বিচারটা। দুটোই একসাথে হ্যাঁ বিচার করতে হচ্ছে। এইবার এই ক্ষেত্রে বিচারের ক্ষেত্রে যে গ্রহগুলো সিলেকশনে করবেন কিভাবে, যে কার কার প্রতিকার নিয়ে আসবেন, তো ওই সময়ে আপনার পামিস্ট্রিতে যেতে হবে, হাতের উপরে বেস করতে হচ্ছে যে হাতের কোন কোন ক্ষেত্রগুলো, গ্রহের কোন কোন ক্ষেত্রগুলো পজিটিভ বা নেগেটিভ আছে, তার উপরে বেস করে এবং দক্ষিণাবর্ত বামাবর্ত বিচার করে তারপরে আপনাকে প্রতিকারে আসতে হচ্ছে। সামনে তো লাস্টে যে এই চন্দ্র দশমে দিয়েছেন এটা দেখাচ্ছেন। আচ্ছা। আ- আ- আরো সহজভাবে বলে দিলে হয়ে যায় ম্যাডাম। স্যার আমরা আমি যদি একটু বলি বলেছি, স্যার, আমি তো ওই স্যার পরে। আমি আগে আরেকটু বলে সহজ আচ্ছা করে হ্যাঁ, দিই। বলেন স্যার। ক্লাসে মজা লাগতেছে না, আমি বুঝছি। আমরা কি বলেছি, যে ধরেন যে পাপ গ্রহ আগে যার প্রতিকার দেওয়া যাবে না, প্রয়োজন নেই, সেগুলোকে আগে ঘিরে আমরা আলাদা করতে বলেছি না হ্যাঁ, হ্যাঁ, গ্রহগণকে? হ্যাঁ, ওইটা হচ্ছে শর্টকাট পথে একদম। সমুদ্র পাড়ি দেওয়া। আজকের এই পথটা যেমন কিন্তু এখানে জটিল। যেমন চন্দ্র মঙ্গল এই বৃহস্পতি। জয়ন্তবাবু সম্ভবত এই কথাই বলতে যাচ্ছিলেন, দেখেন সেই রকম কথাই আসবে, যে আমরা শুক্লা সপ্তমী থেকে কৃষ্ণা অষ্টমী পর্যন্ত চন্দ্র শুভ বলি। তাহলে শুভ চন্দ্রে শুক্ল পক্ষেই শুভ বলছি, তাহলে শুক্ল পক্ষের বেশিরভাগ অংশ কৃষ্ণ পক্ষের শুরু অংশ পর্যন্ত শুভ বলছি। এটা ঘাত চন্দ্র নয়, এটা শুভ চন্দ্র। তাহলে শুভ চন্দ্র মানে শুভ তিথি। তো আমরা যদি ধরি যে সেই রাশি থেকে দুই দিক থেকে বের করতে গেলে আমরা যদি ঝামেলায় না পড়ি, তার জন্য আমরা হাতকে সহযোগিতা নিয়ে এই সঠিক জায়গায় যেতে পারবো কিনা। যখন এই রাশিটি মিথুন রাশি হবে, মিথুনের অধিপতিও বুধ, এদিকে কন্যা লগ্ন, লগ্নের অধিপতিও বুধ, তাহলে এখানে বুধ ধনভাবে, এখানে বুধ আয় ভাবে, এ তো দোষ করেনি কোনো, না। নিশ্চয়ই ভালো জায়গায় আছে। তাহলে হ্যাঁ, আমরা এই রবি বুধের কোনো প্রতিকার দিচ্ছি না, এটা ঘুরিয়ে নিয়েছে, আমরা ঘুরায় নিচ্ছি। কিন্তু সফটওয়্যার দেখাচ্ছে আমাদের লগ্নপতি এবং ভাগ্যপতির প্রতিকার দিতে। তাহলে লগ্নপতির কথা আমরা শিখিয়েছি যে লগ্নপতি বুধের প্রতিকার দিলে শুক্রের প্রতিকার দিও না, শুক্রের প্রতিকার দিলে বুধের প্রতিকার দিও না, এটি কিন্তু আমরা শিখাইছি। হ্যাঁ, তাহলে যখনই আমরা বুধের প্রতিকার লাগছে না, তখন আমরা দেখছি যে ধনপতি ভাগ্যপতি ভাগ্য স্থানে আছে, এরও কিন্তু প্রতিকার লাগছে না, এখান থেকে বেরোয় আসছি। তাহলে সপ্তমে যখন শনি থাকছে, তখন এই ব্যক্তির প্রথম জীবনে 7.5-এর সময় একবার প্রতিকার ধরেন দিয়েছি, বা ধরেন পঞ্চম ষষ্ঠপতি, উনার কি 43 বছর বয়সেও সেই একই প্রতিকার আসবে, একই রকম বিবেচনা শক্তি আসবে, নাকি ওই 73 বছরের বিবেচনা শক্তিকে পাল্টাবো? আর একটা কথা হচ্ছে, ওই বাকি গ্রহগুলো তো ওই রকম, যে বৃহস্পতি 1 বছর অন্তর রাশি পরিবর্তন করবে। যেমন শনির 7.5 নিয়ে যদি এত আলোচনা হয়, তাহলে বৃহস্পতি যখন আগের ঘরে আসবে, বৃহস্পতি যখন পরের ঘরে আসবে, এরও নিশ্চয়ই একটা নাম হওয়া উচিত ছিল। আবার রাহু আগের ঘরে আসলে, রাহু রাশির ঘরে, রাহু দ্বাদশ ঘরে গেলে, ধনভাবে গেলেও এর একটা নাম হওয়া উচিত ছিল, সেটি কেন হয়নি?
তো এও কিন্তু নৈসর্গিক পাপ গ্রহ রাহু, আবার সে দীর্ঘস্থায়ী গ্রহ। তো শনিকে নিয়ে এত মাতামাতি হচ্ছে, রাহুকে নিয়ে হচ্ছে না। কেন তাকে ছাড় দেওয়া হচ্ছে? রাহু তো সবকালও কম নয়। তাহলে সেই সমান জায়গায় আমরা মতামত থেকে বেরোতে চাই কিনা? যদি বেরোতে চাই তো সহজভাবে যার যার প্রতিকার দেওয়া যাবে না, সেগুলোকে আলাদা করো, করার পরে বাকি যেগুলো থাকে সেগুলো শর্টকাট পথে প্রতিকার দিয়ে দাও। কিন্তু আমি দেখছি কিশোরী মোহন বাবুর মতো রিসার্চার এবং টিটু বাবুর মতো রিসার্চার ইনরা রিসার্চ করে প্রতিকার দিয়ে আমার কাছে যখন জিজ্ঞেস করছেন, তখন আমি দেখছি যে ইনাদের কাছে লোক আসছেন, কিন্তু লোক এসে সেই সঠিক প্রতিকারের জায়গায় যেতে পারছেন না। তার জন্যই কিন্তু আজকের এত কথা, যেটা 1 ঘন্টা পার হয়ে গেছে। এইবার বলেন, এবার আমাদের জয়ন্ত স্যারের কথা শুনি। স্যার, আমি তো প্রথম থেকে ছিলাম না, যেটুকু বুঝছি স্যার, আজকের ক্লাসটা মূলত মানে সর্বপ্রথম যে আপনি গুরুত্বটা দিচ্ছেন সেটা হচ্ছে স্থান, কাল এবং পাত্র। হুম। পাত্র বিবেচনা নিছেন, যে পাত্র আমার কাছে আসলো সেই পাত্রের বয়স এটা, যে স্থান থেকে আসছে মানে তার যে পারিবারিক আবহ, সেটা হুম। স্থান বলতে তার জন্মস্থান না, তার জন্মস্থানটাকেই আবার পারিবারিক আবহ, মানে পিতার অর্থনৈতিক অবস্থা, পারিবারিক আত্মীয় স্বজন, মানে যেই পরিবেশে সে আছে, আশেপাশের মানুষ ওর কতটুকু লেখাপড়া জানে, কতটুকু শিক্ষিত, এইটা আর কি স্যার। আর কাল হচ্ছে সময়, অর্থাৎ যে সময়টা আসছে সেই সময়টার গুরুত্বটা কি। যেমন আমাদের এখন একটা ক্রান্তিকাল চলছে, এরকম কোনো ক্রান্তিকালে আসছে কিনা, বা তার সামগ্রিক ক্রান্তিকাল তো একটা আছে, আর একটা আছে ব্যক্তির ক্রান্তিকাল, মানে ওই সবগুলা মিলাইয়া বিবেচনা করার একটা প্রশ্ন আপনি আজকে আনছেন স্যার, এটা আমি বুঝতে পারছি। দ্বিতীয়ত হচ্ছে স্যার, এখানে একটু কথা বলে যান না, আমি ভুলে যাব। ওই যে বলছি যে ঝড়ের কবলে পড়লাম, মানে লোকটি কি জাতীয় বিপদে পড়ে আসছে নাকি তার ব্যক্তিগত বিপদ নিয়ে আসছে? হ্যাঁ স্যার, এটি যদি আমরা না বুঝতে পারি, তাহলে কিন্তু তার প্রতিকার আমরা দিতে পারবো না। তো তখন কি আমার লগ্নপতি আর ভাগ্যপতি তাকে সাপোর্ট দেবে? জাতীয় বিপর্যয়ে পড়লে তখন কি ওই গদবাগধা নিয়মে তাকে সাপোর্ট দেবে, যে বয়সী হোক? তাহলে তখন আমরা কোন জায়গায় যাব? এটা কিন্তু ওই জন্য ঝড়ের কথা বলেছি। বলেন এবার, জানতে স্যার বলেন। স্যার লগ্নপতি ভাগ্যপতির প্রতিকার দিতে গিয়ে তো স্যার প্রথম দিক দিয়ে যেমন আমি বাধায় পড়ি, যদি আমি সিদ্ধান্ত নিই যে লগ্নপতির একটা প্রতিকার দিয়ে ছেড়ে দেবো, আর কিন্তু দশা যদি রাহুর হয়, সেক্ষেত্রে তো স্যার আমি ওই চিন্তাটা করি না যে রাহুর দশা আমি বুধের রত্ন দেবো না। কারণ আপনি বলছিলেন যে রাহু আর বুধ একসঙ্গে সংযুক্ত না করাই ভালো। যদিও এটা রত্নের ক্ষেত্রে বলছিলেন যে গুমেদার পান্না একসাথে ব্যবহার করা যাবে না, কিন্তু আমি দশায়ও এটা ফলো করার চেষ্টা করি যে এর চেয়ে বেটার কোনো প্রতিকার যায় কিনা, তার রাহুর দশায় বুধের পান্না না দিয়ে অন্য কিছু দেওয়া যায় কিনা। তো এই জায়গায় তো মানে প্রথমে যদি একটু বেশি চিন্তা করে কেউ, তাহলে প্রথমেই ড্যামেজ হয়ে যাবে তার চিন্তা। লগ্নপতির প্রতিকার দেওয়া যাবে না স্যার। এবার ভাগ্যপতির প্রতিকার যদি দিতে যাই, তাইলে শুক্রের প্রতিকার দিতে গিয়ে তো স্যার রাহুর দশায় শুক্রের প্রতিকার, রাহু তো লগ্নে আছে, আর শুক্র দ্বিতীয় পতি এবং নবম পতি। তো এখানে তো শুক্রের একটা নেগেটিভিটি তো স্যার আসে দ্বিতীয় পতি হিসেবে। তো এই জিনিসটা যদিও ভাগ্যপতি, কিন্তু প্রথমে তো স্যার দ্বিতীয় পতি। তো এবং এই যদি সে ভাগ্যস্থানে না থাকে তাহলে সে মারক ফল দিতে পারে। যদিও এই লগ্নটায় শুক্র নবমে ভাগ্যস্থানে আছে, কিন্তু যদি ভাগ্যস্থানে না থাকে, সে ষষ্ঠে থাকে, সে তৃতীয় থাকে, একাদশে থাকে, দশমে থাকে, তাইলে তো সে মারক ফল দিবে স্যার। সেক্ষেত্রে শুক্রের প্রতিকার ভাগ্যবতী হলেই দেওয়া যাবে, এরকমটা তো স্যার বিবেচনা করা যায় না স্যার। হুম। তাহলে এইবার আহ, আপনারা কি উত্তরের জায়গায় যেতে পারছেন? যে ভাগ্যপতি, কর্মপতি আর আয়পতি তো জীবনের ভাইটাল। তাহলে 2, 3, 4, 5, 6, 7 এর গুরুত্ব আগে না দিলে ভাগ্যভাব জাগ্রত হবে না কখনোই। তাহলে আমরা গুরুত্ব দিতে গেলে এই ডাইনে যে গ্রহগুলো থাকবে, দক্ষিণাবর্ত কথাটা মানে ডাইনের অংশে, প্ল্যানেটের ডাইনের অংশে যে গ্রহগুলো থাকবে বা যে ঘরগুলো থাকবে, সেই গৃহগুলোর প্রতিকার দিলে ভাগ্যভাব অটোমেটিক চাঙ্গা হবে, দশম ভাবও তাই হবে, আয় ভাবও তাই হবে। এটা সব প্ল্যানেটের ক্ষেত্রে ঠিক তদনুরূপই হবে। সেই স্যার জায়গায় আমরা যেতে এক পারবো। সাথের ভিতরে যে গ্রহগুলো আছে স্যার, 1 থেকে 7-এর মধ্যে একসাথে, এক থেকে সাতের মধ্যে। 12টা লগ্ন ধাপে ধাপে বসিয়ে দেখবেন যে আমাদের 12টা লগ্ন 12টা রাশি উল্টা উল্টা করে বসাবেন। একদিকে মেষ লগ্ন বসাবেন, মীন রাশি বসাবেন, বৃষ লগ্ন বসাবেন, আহ, কুম্ভ রাশি বসাবেন, মিথুন রাশি বসাবে, মিথুন লগ্ন বসাবেন, মকর রাশি বসাবেন। এভাবে উল্টা দিক থেকে
চন্দ্র একদিকে ঘোরাবেন, লগ্ন আর একদিকে ঘোরাবেন। একটি প্ল্যানেট নিয়ে যদি আমরা 12টিতে রূপান্তর করি, তখন কিন্তু আমাদের তিথি দোষ, ঘাতচন্দ্র, বা ধরেন ওই যখন চন্দ্রের ডিগ্রি অনুযায়ী আপনার নক্ষত্র পরিবর্তন হবে, নক্ষত্র পরিবর্তন হলে ওই দৃষ্টির দোষ পরিবর্তন হবে, নবতারারও পরিবর্তন হবে, সবকিছু যখন পরিবর্তন হবে, পাপ গ্রহ শুভ গ্রহেরও পরিবর্তন হবে, তখন না এই জায়গায় আসা যাবে। তাহলে এই জায়গায় আসা কত কঠিন, এইটা আগে একটু ভাবুন। যদি এই কঠিন না হতো, তাহলে কেউ আর ওই মাঝপথে জ্যোতিষের আজকে সুবীর মহন্ত বাবুর মতো ছেড়ে দেওয়ার চিন্তা করতেন কিনা, এটা একটু ভাবতে হবে। স্যার আরেকটা বিষয় স্যার, আমার আপনি ক্লাস নিয়েছিলেন স্যার, তবে পরবর্তীতে চর্চা না করার কারণে স্যার ভুলে গেছি স্যার। আপনি একটা বিষয় একদিন গুরুত্ব দিয়ে বুঝাইছিলেন স্যার, ওই রাশিচক্রের উত্তরায়ণ এবং দক্ষিণায়ন, হুম। এই একটা বিষয় বিবেচনা নেওয়ার জন্য বলছিলেন স্যার একদিন। ওই সেটাই আজকে বলতেছি। ধরেন আমি তো অনেককেই বলেছি যে আপনারা কোনো প্ল্যানেটে আটকে গেলে সেইটা আমার কাছে পাঠায়। ধরেন অনেকগুলোই আসছে এর ভিতরে, তো সেইগুলোতে আসার পরে আমি যা দেখলাম, সেইগুলোতে আমরা যে জায়গায় আটকাচ্ছি, সেই আটকানো জায়গাটা হচ্ছে আজকে খোলসা হচ্ছে কিনা, আমরা এইখান থেকে বেরোতে শিখতেছি কিনা, এটা হচ্ছে আমার প্রশ্ন। তাহলে ক্লাসে আনন্দ লাগবে, তাহলে পরের অংশে আমরা প্রবেশ করব। যখনই ভাববো রাহু 7 থেকে 8, 9, 10, 11, 12-র দিকে যাবে, তখন রাহু নিশ্চয়ই এই 7, 8, 9, 10, 11, 12 যখন যাবে, তখন রাহুর তো এদিকে দৃষ্টিগুলো রয়েছে। আমরা বলেছি না যে দৃষ্টি তার পঞ্চম দৃষ্টি কেমন হবে, মানে রাহু তখন উল্টো দিকে দৃষ্টি দেবে। তো উল্টো দৃষ্টির দিকে দৃষ্টি দিলে ধনভাবে তার দ্বাদশ দৃষ্টি পড়বে। একাদশে যদি থাকে তাহলে লগ্নের উপর তার ওই দ্বাদশে থাকলে লগ্নের উপর দ্বাদশ দ্বাদশ দৃষ্টি পড়বে। এইবার নবম দৃষ্টি তখন গিয়ে পড়বে, যদি দ্বাদশে থাকে তাহলে নবম দৃষ্টি পঞ্চম ভাবে গিয়ে পড়বে। তাহলে এই সাইডটা কভার হচ্ছে কিনা, যতক্ষণ আমরা এই সাইডকে কভার করতে পারবো, তখন কি আমাদের এই সাইডে যাওয়া উচিত কিনা, এইটা হচ্ছে বিষয়। আমরা টপ করে কিন্তু গাছের উপরের অংশে যাচ্ছি। যে যে প্রেডিকশন করেছেন এই পর্যন্ত, যার যার হাতে যে যে সবগুলো প্রেডিকশন করেছেন, সেইগুলো আগে একটু মিলিয়ে দেখেন যে আপনারা প্রেডিকশনের ক্ষেত্রে এই ডাইনের দিকে গুরুত্ব দিয়েছেন কিনা, না বাম দিকে বেশি গুরুত্ব দিয়েছেন। আমার নখদর্পণে আসছে যে বাম দিকে বেশি গুরুত্ব দিয়েছেন। স্যার আমিও স্যার প্রেডিকশনের ক্ষেত্রে মানে প্রতিকারের ক্ষেত্রে ওইভাবে ভাবিনি স্যার, তবে একটা জিনিস আমি বিবেচনা রাখি স্যার, 24 বছর বয়সের ভিতরে যাদেরকে প্রতিকার দেই, তো তৃতীয় ভাবটাকে বিবেচনা নিয়ে প্রতিকারটা দিয়ে রেখি স্যার। হুম। আমি দাদা কোন ওইটুকু ভাবে আবার ইয়ে আছে আর কি স্যার। বলেন? আর হচ্ছে স্যার ওই 33-এর পরে যারা আছে স্যার, তাদের ক্ষেত্রে আমি একাদশ ভাবটাকে আহ, বিবেচনায় নিয়ে প্রতিকারটা দিই আর কি স্যার। হুম, সুন্দর। এটা ভালো। তাহলে 24 থেকে 33 পর্যন্ত মাঝখানের সময় আসলে কি দেন, স্যার কোন ভাব মাঝখানে বিবেচনা করেন? সময়ের ক্ষেত্রে স্যার কম্বাইন্ড রত্ন চিন্তা ভাবনা করি আর কি স্যার। হ্যাঁ, সুন্দর। তাহলে যা হোক একটা চিন্তা চেতনা করে, সেক্ষেত্রে আপনি জয়ী। কিন্তু সবাই কিন্তু জয়ী নয়। এইবার নীরজ বাবু প্রথম থেকে ছিলেন, আপনার কিছু কথা আগে শুনি, বলেন। স্যার মোটামুটি উম, যেটা আপনি আলোকপাত করতে চাইছেন স্যার, এই ক্ষেত্রে জয়ন্ত দা সেই ভাবনাটা মোটামুটি আগে থেকে ভাবতেছে। আমি যেটা অনুধাবন করতে পারতেছি যে আমাদের সবসময় সবার আগে আমাদের লগ্ন থেকে সপ্তম বা 6th হাউস পর্যন্ত আগে দেখা দরকার, তারপর বামাবর্তগুলো দেখা দরকার। যদি গুড়ায় আমরা জল দিই তাইলে আমাদের ভাগ্য ভাবগুলো অটোমেটিক, আদার্স ভাবগুলো অটোমেটিক ঠিক হয়ে যাচ্ছে। সেই ক্ষেত্রে ওই কম্বাইন বিবেচনাগুলো করতে হবে। আমি যেটা মনে করতেছি স্যার, মোটামুটি কোনো জাতক যদি 25 ইয়ার্স বা কোনো জাতক যদি কর্মজীবনে প্রবেশ করে ফেলে, সেই ক্ষেত্রে আমাদের বামাবর্তের বামাবর্তের গ্রহগুলোকে গুরুত্ব দিতে হবে এবং তাদের দৃষ্টি, তারা কোন জায়গায় প্রভাব সৃষ্টি করতেছে সেইভাবে বিবেচনা করে প্রতিকার নির্ণয় করতে হবে। যেমন এইখানে আরেকটু কথা আপনার যোগ করা উচিত। একটা লোক আসছে যে আমার কর্মে পদোন্নতি হচ্ছে না কেন, আমি কি এবছর পদোন্নতি পাবো? বা কেউ আসছে এখন আমার বিয়ে হবে কিনা, আমার বাবা রোগগ্রস্ত, বাবা মারা যাবে যাবে কিনা,
বাবাকে এখন হারাবো কিনা, আমার এখন সন্তান হবে কিনা, এইসব প্রশ্নই তো মানুষ বেশি করে। মানুষ তো বিশেষ জীবনে আসে, তো যখন নিজে বুঝতে শেখে, নিজেরা যখন আসে, তখন তার জীবন নিয়েই কিন্তু সে ভাবে। আর যখন বাবার হাত ধরে আসে, মায়ের হাত ধরে আসে, তখন তার জীবনে শিক্ষা টিক্ষা শরীর স্বাস্থ্য এগুলো নিয়ে ভাবে। তো আমার কথা হচ্ছে কি, যখন সে নিজে বুঝতে শেখে, তখনও এই যে গ্রহ দুটি ঘর, নবমকে আমরা যদি তার ভাগ্যকে চাঙ্গা করি বা কর্মভাবকে চাঙ্গা করি, ধরেন কর্মভাবকে, তাহলে কি সে কর্মে পদোন্নতি পাবে? ওর সাথে দুটি করে ঘর কেন, এই কানেকশন কেন তৈরি হয়েছে? ওই সুযোগটা কিন্তু আগে ভাগ্য না থাকলেও ভাগ্যের সুযোগটা আগে দিয়ে দুটি করে ঘর তৈরি হয়েছে। হ্যাঁ স্যার। হ্যাঁ, সঠিক কিনা? হ্যাঁ স্যার, তার ইঙ্গিত তো স্যার আমাদের আগেই দিয়ে দিচ্ছে। দিয়ে দিচ্ছে না? আগে দিয়ে দিচ্ছে না? আগে দিয়ে তাহলে দিচ্ছে। আগে যদি আমাদের গাইডটা ঠিক মতো দেওয়া থাকে, তাহলে উনি নিশ্চয়ই পদোন্নতির প্রশ্নটা আর করবে না। তাহলে পদোন্নতি কেন হচ্ছে না? ওই যে এই ব্যক্তির যদি বলা হয় যে এনার পদোন্নতি হবে কিনা, তাহলে গোচরে এখানে বৃহস্পতি ঢুকবে কয়েকদিন পরে, বা বৃহস্পতি এখন ধরেন ভাগ্যভাবে আছে, তাহলে ভাগ্যপতি এখন সপ্তম ভাবে আছে। তাহলে ভাগ্যভাবে ভাগ্যপতি আর সপ্তম পতির সঙ্গে এখন গোচরে ক্ষেত্র বিনিময় হয়েছে। এই প্রশ্নটাই আজকে করলাম যে আমার কোনো পদোন্নতি হবে কিনা, ধরেন এটি আমারই প্ল্যানে। তাহলে আপনি এখানে পদোন্নতি, দশমে মঙ্গল, তৃতীয় এবং অষ্টম পতি আছে, এই মঙ্গলের বলবত্তা বা বুধের বলবত্তার উপর নির্ভর করতো নিশ্চয়ই আমার এটা হবে কিনা। তাহলে সেই বলবত্তা কি আপনি আগে থেকে আছে কিনা, সেটি আগের থেকে বের করে আসতে হবে। তাহলে ভাগ্য ভাগ্যভাবে নয়, আমার প্রশ্ন হচ্ছে ভাগ্য ভাগ্যভাবে নয়, কর্ম কর্মভাবে নয়, আয় আয় ভাবে নয়, এটি আমাদের কর্ম অনুযায়ী বা আমাদের যেভাবে গড়ে উঠবো সেই অনুযায়ী রচিত হবে। তাহলে গড়ে ওঠার ক্ষেত্রে আমরা জ্যোতিষ করে ডুবে যাচ্ছি না জ্যোতিষ করে ভাসবো, সেটি তো আমাদের আগেই রয়েছে। সেই আগের জায়গায় আমরা ভালো মতো জল দিচ্ছি কিনা, তাহলে আমরা কেউ বন্ধ করব না, আমরা কেউ ছেড়ে দেবো না। স্যার এখানে যে প্রশ্নটা আপনার সামনে আনছেন স্যার, যেমন যদি আইসা প্রশ্ন করে যে আমার প্রমোশনটা কেন আটকে আছে, প্রমোশনটা কেন হচ্ছে না, তাহলে প্রথম যেটা আমি কুষ্টিতে দেখবো, হরোস্কোপে দেখবো, সেক্ষেত্রে তো স্যার তৃতীয় ভাবটাকে আমার গুরুত্ব দিয়ে রাখতে হবে, পঞ্চম ভাবটা গুরুত্ব দিয়ে রাখতে হবে, এবং একাদশ ভাবটা গুরুত্ব দিতে হবে। তো এখানে তো স্যার ওই 1 থেকে 6-এর ভিতরে আমি দুটি ভাবকে গুরুত্ব দিতে হবে। আর তৃতীয় ভাব হচ্ছে যে কোনো পরিবর্তনের জন্য তৃতীয় ভাব দায়ী হয়। আর পঞ্চম ভাব যে কোনো শুভ পরিবর্তনের জন্য তার বা প্রমোশনের জন্য সেটা হয়। আর সেই প্রমোশনটা আসলে লাভ হবে কিনা সেটা একাদশ প্রাপ্তি থেকে বিচার করি। তাহলে 3, 5, 11 যদি স্যার বিচার করতে হয়, তাহলে তৃতীয় পঞ্চমটাই তো শক্তিশালী করতে হয় স্যার। হুম। তাহলে এইবার 3 আর 5কে আপনি সাপোর্ট দিতে এই প্ল্যানেটে পারছেন কিনা, তাহলে না তার কর্মে পদোন্নতির জন্য আপনি কোনো হ্যাঁ স্যার। কাজে আসতে পারলেন। যদি 3 আর 5 আটকে যায়, আমি কি এখানে তৃতীয় পতির প্রতিকার দিতে পারবো, তৃতীয় অষ্টম পতির প্রতিকার দিতে পারবো? না স্যার, মঙ্গলের প্রতিকার দেওয়া যাবে না স্যার। পারবো না। দেখেন, এক বাক্যে পারবো না। দেখেন ক্লাসে এবার আনন্দ লাগবে। তৃতীয় অষ্টম পতির প্রতিকার আমরা দিতে পারছি না, তাহলে আমার কিভাবে দেবেন? পঞ্চম ষষ্ঠপতি শনি সপ্তমে বসে আছে, পারছি তার প্রতিকার দিতে? এই ভাগ্যভাবে তার মানে তৃতীয় দৃষ্টি, এই শনি বসে থাকে লগ্নকে দৃষ্টি দিয়েছে, আবার এই শনি বসে থাকে চতুর্থ ভাবে দৃষ্টি দিয়েছে, তাহলে শনির প্রতিকার দিতে পারছি? না স্যার। না। পারছি না। তাহলে ওনার পদোন্নতির জন্য আমরা কোনো সহযোগিতা করতে পারছি? না স্যার। পারছি কিনা? যদি পারছি না, তাহলে যেখানে আমরা পারছি না, যে ব্যক্তির রোগ সারতে পারছি না, যে রোগের জন্য আসছে, সেই জায়গার থেকে আমরা কি ওষুধ লেখা থেকে বিরত থাকতে পারবো কিনা, এই ভাবনা যদি এসে যায় যে আমরা ওই জায়গায় কোনো কিছু প্রয়োগ করতে পারছি না, তাহলে ওটা ঈশ্বরের পরে ছেড়ে দেবো। আর যখন পারবো, তখন আমরা সেখানে উৎসাহিত হব। যদি আমরা বলি যে এ এই এরপরে ধরেন যারা জ্যোতিষ শিখতে আসবে, যদি আমরা একটা সিদ্ধান্ত নেই যে আমাদের ধরেন এমনিও শিক্ষার্থী কম, কম হয়ে যা হচ্ছে ধরেন তার ভিতরেও ঝরে যাচ্ছে, আমরা যদি এটি বিচার বিশ্লেষণ করি ভর্তির সময় যে ঠিক আছে আপনি জ্যোতিষ হতে পারবেন কিনা,
আপনার হরোস্কোপ দেখি, দেখার পরে আপনি এখানে টিকবেন কিনা এটা বিচার বিবেচনা করে যদি ধরেন আগাই, তাহলে তো আমাদের এইভাবে হোঁচট খাওয়ার কথা নয়। 24 জন ভর্তি হয়ে 4 জন ক্লাস করে, মানে কত পার্সেন্ট নেই, এটা আগে বুঝতে হবে। এটা যদি আমরা বুঝি তাহলে আমরা এর পরবর্তীতে হোঁচট খাবো না। এইটাই যদি বুঝি তাহলে কিন্তু আমরা আমাদের এই পেশাগত জীবনে আমরা আটকে যাব না। এইদিকে আর বলবো না, কারণ ওই ব্যক্তির দিকে বলা হয়ে যাচ্ছে। বলেন এইবার স্যার আপনার কি। এখানে কি তাহলে এর কোনো প্রতিকার নেই? হ্যাঁ, এই যে এই পদোন্নতির ক্ষেত্রে তাহলে কি এনার কোনো প্রতিকার নেই? পদোন্নতির এনার জন্য কি ক্ষেত্রে কোনো আপনি কিছু কি করা যাবে করবেন না? বলেন, কি করবেন? এক করতে আমি পারেন সেটা যে বলছি যে এখানে তো মঙ্গলের দেয়া আপনি যাচ্ছে না, তাকে বলতে পারেন যে শনির দেয়া যাচ্ছে বৃহস্পতি না। 19 না, বৃহস্পতি 19 এপ্রিল কর্মভাবে যখন আসবে, তখন কর্মভাবে আসলে আপনার পদোন্নতি হতে পারে। সেই ক্ষেত্রে বৃহস্পতি এখানে লগ্ন সাপেক্ষে পাপ গ্রহ, সে চতুর্থে নিজ গৃহে বসেছিল, চতুর্থ এবং সপ্তম পতি, সে মিত্রপতি। মানে আপনার বসের মন আকর্ষিত হবে, বা বসের মন জুগাতে পারলেই না তো পদোন্নতি হবে, পদোন্নতি তো বসই দেবে। তাহলে এই দেবগুরু বৃহস্পতির পূর্ব থেকে যদি সাপোর্ট দেওয়া থাকতো, তাহলে আপনার বস আপনার অনুকূলে আসতো। আর অনুকূলে আসলে আপনার এই 19 এপ্রিল থেকে আগামী 19 এপ্রিল পর্যন্ত, এই যে 1 বছর আপনার গোচরে বৃহস্পতি আপনার কর্মভাবে থাকবে, ওই সময় আপনার পদোন্নতিটা হতে পারে। কিন্তু স্যার আমি যখন বুঝতেই পারছি হ্যাঁ, যে চতুর্থ বৃহস্পতি থেকে আহ, দশমী দৃষ্টি দিচ্ছে, আর ওই সময়ে বৃহস্পতি গোচর করবে দশমী, আমি ওই টাইমটা বলে দিলাম, শুধুমাত্র 500 টাকা ভিজিটের জন্য এটা বলে দিব স্যার, সেটা কি করে হয় স্যার? এই জন্য তো একটি না ছাড়তে পারলে আপনি তো 10টি পাবেন না। তখন কিন্তু উনি বলবে, উনি আপনার বড় প্রচারক, যে এই জ্যোতিষের কাছে গেলাম বা এই ডাক্তারের কাছে গেছিলাম, উনি বলেছিল যে তুমি একটা গ্যাসের ওষুধ খেয়ে যাও বা একটা নাফা খেয়ে যাও, তোমার জ্বর এই দিন থেকে ভালো হবে। বা তুমি একটা বৃহস্পতির তারা দেবীর মন্ত্র জপ করো, তোমার আর কোনো কিছু লাগবে না, এই সময় থেকে দেখো তোমার এটা হয়ে যাবে। তাহলে আমার অর্থ ব্যয় করায়নি, উনি একমাত্র ব্যক্তি, অর্থাৎ ইনার কাছেই যায়। তখন না এইটা বিবেচনায় আসবে। আপনারাও ভাববেন যে আমরা অনেক জায়গা থেকে জ্যোতিষ শিখেছি, তার ভিতর তো ওই সনাতন অ্যাস্ট্রোলজিক্যাল কোচিং সেন্টারের স্যাররা তো আমাদের এইভাবে বলেছিল, তাহলে এইভাবে প্রয়োগ করেই তো আমি আসলে জীবনটাকে গড়তে পেরেছি। তখন এই পার্থক্যটা খুঁজে বের করো। স্যার আজকে স্যার 5:30টার সময় চেম্বার বন্ধ করে চলে আসছি স্যার বাসায়। হ্যাঁ, তো এখান থেকে বাসায় আসার পরে একজন ফোন দিল যে দাদা আসতেই হবে আপনাকে, আপনার ক্লাস থাকুক আর যাইতে হোক আপনি আসতে হবে। তো গেলাম স্যার। তো গিয়ে দেখলাম পরিচিত মুখ, ভদ্রলোকের এক ছেলে কানাডা চলে গেছে স্টুডেন্ট হুম, ভিসা নিয়ে। তো আমাকে যখন দেখাইছিল ইন্ডিয়ান কুষ্টি দেখাইছে, বড় জ্যোতিষের কুষ্টি। তো তারা বলছে 1 লক্ষ টাকার পাথর লিখে যে এটা মানে পড়লে আপনার সে বিদেশ যেতে পারবে, স্টুডেন্ট ভিসা পাবে। আর আমি বলছিলাম যে পাথর উনি ঠিক লেখছে, দামও ঠিক লেখছে, এখানে কোনো ইয়ে নাই, আমার আপত্তি নাই, তবে এটা পড়লেই বিদেশ যাবে এটা আমি বলতেছি না, এটা না পড়ে বিদেশ যাবে। আমি চ্যালেঞ্জ করলাম, কারণ আপনারা যদি আমার চ্যালেঞ্জ গ্রহণ করেন তাইলে পাথর না পড়ে উনারে বিদেশ পাঠান, যদি না যেতে পারে আমার কাছে কৈফিয়ত নিয়ে। তো ছেলে তো স্যার কানাডা চলে গেল। এখন বলতেছে যে তাইলে আপনি পাথরটা আমাদেরকে সংগ্রহ করে দিন। তো টাকা পয়সা স্যার অগ্রিম দিয়ে গেল আর কি, এই আর এই কি বিষয় স্যার। তাহলে লাভ কোনটায়? স্যার লাভ তো এটাই হলো স্যার, ওনারা প্লিজ হইলো যে রত্ন ছাড়াই উনি বলছে বিদেশ যেতে পারবে। আমি আহ, ওনার ছেলে গেল বিদেশ স্যার। হ্যাঁ, তাহলে এই ক্লাসটা কি প্রথম থেকে আসলে আমাদের ধারণ করা উচিত ছিল কিনা? আজকের যে আলোচনা এটা যদি বোঝেন যে জয়ন্তবাবু লাভবান হয়ে থাকে, তাহলে আমরা কি লাভবান হতে পারবো কিনা? স্যার, টপিক্সে যাই। আমরা লাভবান হতে পারবো। মূল পয়েন্টটার দিকে আমরা লক্ষ্য রাখলে অবশ্যই লাভবান হতে পারবো। আজকে এখন যে আলোচনা হয়ে গেছে, আর এইভাবে যদি হয় স্যার, তাহলে হয়তো অনেকে আগ্রহ বাড়বে স্যার, যে তার দ্বারা কি হতে যাচ্ছে সেই পথে সেই অগ্রসর হবো। এই প্রতিযোগিতার বাজারে যদি আমরা টেকনিক অবলম্বন না করি,
তাহলে আমরা কি আগাতে পারবো সামনের দিকে? এটা হচ্ছে স্যার আরেকটা বিষয় আমি বলি স্যার, আপনি যেটা যেভাবে বলছেন স্যার, বেশিরভাগ ক্ষেত্রে বিয়ের ক্ষেত্রে কারণ অভিভাবকরা তো স্যার পীড়ায় থাকে স্যার। আবার যেমন কন্যা সন্তানের যদি একটু বয়স বেশি হয়ে যায় তাহলে বেশিরভাগ অভিভাবকই একটু বেশি পীড়িত থাকে। আবার যদি মাঙ্গলিক দোষ থাকে একটা স্যার, তাহলে আরো বেশি পীড়িত। কারণ মাঙ্গলিক দোষের যে ভয়ঙ্কর ভয়ঙ্কর প্রতিকার অনেকে দেয়, এটা তো স্যার যারা এখানে আছেন প্র্যাকটিস করলে পরে বুঝতে পারবেন। তো ওই সময় যদি কেউ বুঝতে পারে, কোনো জ্যোতিষ বুঝতে পারে হরোস্কোপ দেখে যে আগামী 3 মাসের ভিতরে বিয়ে হয়ে যাবে, তো তখন আমি মনে করি স্যার রত্ন না দেওয়াই ভালো স্যার। ওই সেক্ষেত্রে 3 মাসের ভিতরে বিয়ে হয়ে গেলে তখনই মানে মানে ইয়ে হবে, কারণ অন্য সবাই বলছে যে পূজা করতে হবে, এই করতে হবে, সেই করতে হবে, ছাগলের সাথে বিয়ে দিতে হবে, আমি বাড়ি থেকে বিষ্ণু মূর্তি নিয়ে আসবো, আহ, ওই বিষ্ণু মূর্তির সাথে ইয়ে করতে হবে, অথবা স্বর্ণের রাম ছাগল বানাইতে হবে, এই ছাগল পরের আমার দান করে দিতে হবে বিয়ে করাইয়া। এরকম বহুবিধ কাহিনী শুনতে পাই স্যার। ঠিক আছে স্যার। তো ওই ক্ষেত্রে যদি ওই রত্ন বিক্রির চিন্তা ভাবনাটা না করে ওই ছেড়ে দেওয়া হয়, যেহেতু বিয়ের যুগটা আমি স্পষ্ট দেখতে পাচ্ছি, সেক্ষেত্রে ওই লুপটা